নমস্কার। অ্যাসপিরেশন স্টাডি সাইকেল চ্যানেলে আবারও সবাইকে স্বাগত। আমি ইন্দ্রনীল স্যার। আজকে আবার তোমাদের সামনে গ্র্যাজুয়েট লেভেল এনটিপিসির জন্যে টপ 100 এমসিকিউ দ্বিতীয় সেট নিয়ে হাজির হয়েছি। আজকে আমরা আগের দিনের থেকে অন্যান্য টপিক নিয়ে আলোচনা করব এবং কি ধরনের প্রশ্ন গ্রুপটিতে এসেছিল, সেরম ধরনের প্রশ্নই এনটিপিসিতে আসবে এবং সেইখান থেকে কি প্রশ্ন আসতে পারে সেইগুলো নিয়ে বিস্তারিত জানবো। আমরা শুধু কিন্তু কারেন্ট অ্যাফেয়ার্স নিয়ে আলোচনা করি না, কারেন্ট অ্যাফেয়ার্সের থেকে বিভিন্ন স্ট্যাটিক পার্ট এবং বিভিন্ন জিএস এর যে কোশ্চেনগুলো আসতে পারে সেগুলো নিয়েও আলোচনা করি। তোমরা বিভিন্ন চ্যানেলে বিভিন্ন ভিডিও দেখে থাকবে, কিন্তু আমার উপর ভরসা করে দেখতে পারো। আমি অনেক দিন ধরে পড়াচ্ছি, এই সেক্টরে রয়েছি, অনেক পরীক্ষা পাশও করেছি। তো তোমরা দেখলেই বুঝতে পারবে যে যখন পরীক্ষা দেবে তারপরে এসে একবার কমেন্ট করে যেও। এখান থেকে তোমরা আশা করি কারেন্ট অ্যাফেয়ার্স কিছু না কিছু কমন পাবেই পাবে। তো চলো ভিডিওটা শুরু করি। আমাদের প্রথম প্রশ্ন আজকে অ্যাওয়ার্ডস আর অনার্স নিয়ে। 2025 সালে নোবেল প্রাইজ ফিজিক্স নিয়ে কোন জোড়াটা সঠিক, অর্থাৎ এখানে ফিজিক্সের কারা পেয়েছে নোবেল এবং কি বৃত্তান্ত বা কি কাজ করে তারা নোবেল পেয়েছে সেই নিয়ে চারটে অপশন দেওয়া রয়েছে। তো দেখো এখানে উত্তর হবে অপশন এ, জন ক্লার্ক, মাইকেল ডেভোরেট এবং জন এম ম্যারিটিস। এই তিনজন মিলে এবারের ফিজিক্সে 2025 সালে নোবেল পেয়েছে। বৈদ্যুতিক বর্তনীতে ম্যাক্রোস্কোপিক কোয়ান্টাম মেকানিক্যাল টানেলিং ও এনার্জি এনার্জি কোয়ান্টাইজেশন নিয়ে সংক্রান্ত গবেষণা তারা করেছিলেন এবং সেইখানে তারা নোবেল পেয়েছে। এখান থেকে আর কি প্রশ্ন আমাদের জানতে হবে। নোবেল প্রাইজ কারা প্রদান করে? নোবেল প্রাইজ প্রদান করেন রয়্যাল সুইস একাডেমি। নোবেল প্রাইজ প্রদান করে রয়্যাল সুইস একাডেমি, রয়্যাল সুইডিশ একাডেমি। ঠিক আছে। এদের হেডকোয়ার্টার কোথায়? এদের হেডকোয়ার্টার হচ্ছে স্টকহোম, সুইডেনে। এবং নোবেল প্রাইজ সেরিমনি জেনারেলি 10 ডিসেম্বরে দেওয়া হয়। 1900 সালে এই সংস্থাটা প্রতিষ্ঠিত হয়েছিল। আর এখানে তোমরা দেখতেই পাচ্ছ ভারতবর্ষ থেকে কারা কারা, ভারতীয় বা ভারতীয় বংশোদ্ভূত কারা কারা নোবেল পেয়েছে সেই বৃত্তান্ত এখানে দেওয়া রয়েছে। এখান থেকে তোমরা আরেকটা কিছু আইডিয়া পেয়ে যাবে। এখান থেকেও কিন্তু অনেক প্রশ্ন আসতে পারে। পরবর্তী প্রশ্ন, নোবেল প্রাইজ কেমিস্ট্রিতে কোন গবেষণার জন্য প্রদান করা হয়েছে? তো নোবেল প্রাইজ কেমিস্ট্রিতে প্রদান করা হয়েছে মেটাল অর্গানিক ফ্রেমওয়ার্ক বা এমওএফ এর উন্নয়নের জন্য। ঠিক আছে। তো এমওএফ এর কাজের জন্য তিনজন যে লরেট ছিলেন বা যারা তিনজন নোবেল পেয়েছেন তাদের নাম আমাদের জানতে হবে। তো তারা হলে সুসুমু কিটাগাওয়া নোবেল পেয়েছেন। আর তার সাথে ছিলেন রিচার্ড রবসন এবং ওমার এম ইয়াগি। ওমার এম ইয়াগি এই তিনজন কেমিস্ট্রিতে নোবেল পেয়েছেন এমওএফ এর উন্নয়নের জন্য। চলে আসি পরবর্তী প্রশ্নে। পরবর্তী প্রশ্ন, সাইকোলজি বা মেডিসিনের সম্পর্কে 2025 সালে নোবেলে কোন বৃত্তান্তটা বা কোন বিবৃতিটা সঠিক? তো দেখো এখানে হচ্ছে এই পুরস্কার পেরিফেরিক্যাল ইমিউন টলারেন্স সম্পর্কিত আবিষ্কারের জন্য তিনজনকে দেওয়া হয়েছে। এই তিনজনের নাম হলো এম.ই. ব্রুনকাও, ফ্রেড র্যামসডেল এবং সিমন সাকাগুচি। ঠিক আছে, সিমন সাকাগুচি। এদের সম্পর্কে যদি জিজ্ঞাসা করে বা কোনো পরীক্ষায় কোশ্চেন আসতে পারে, তো এই যে ম্যারিও ব্রুটকান হচ্ছেন একজন আমেরিকান সায়েন্টিস্ট। ফ্রেড র্যামসডেল এখানে হচ্ছে ইনিও একজন আমেরিকান, ইনি ইমিউনোলজিস্ট, ইমিউনোলজি নিয়ে কাজ করেছেন। এবং সিমান সাকাগুচি ইনি হচ্ছেন জাপানের ইমিউনোলজিস্ট। তো এই তিনজনকে এবছর মেডিসিনে বা সাইকোলজিতে নোবেল পুরস্কার দেওয়া হয়েছে। পরবর্তী প্রশ্ন, নোবেল প্রাইজ ইন লিটারেচারে এবছরের নোবেল পুরস্কার যিনি পেয়েছেন তিনি হলেন লাজানো কার্জোনাস্কা হোরকাই। ঠিক আছে। তো ইনি হচ্ছেন একজন হাঙ্গেরির নোবেলিস্ট। ঠিক আছে। তার অনেকগুলো লেখা আছে। ঠিক আছে। তো এই ধরনের লেখায় তিনি কিন্তু পারদর্শী এবং এই বিষয়ে তিনি এবছর নোবেল পেয়েছেন। 2025 সালে নোবেল পিস প্রাইজ কে পেয়েছে? তো মারিয়া করিনা মাচাদো তিনি এবছর নোবেল পুরস্কার পেয়েছেন। ঠিক আছে। তিনি একজন ভেনেজুয়েলার পলিটিশিয়ান। রিসেন্ট তোমরা দেখেছো আমেরিকার এবং ভেনেজুয়েলার যে মধ্যে যে সংঘাত হয়েছিল এবং যেখানে প্রেসিডেন্টকে তুলে নেওয়া হয়েছিল, তিনি কিন্তু এই যে মাচাদো তিনি কিন্তু বিপক্ষে ছিলেন এবং তিনি তার নোবেল প্রাইজ কিন্তু ট্রাম্পকে দিয়েছিলেন বা ট্রাম্পকে প্রদান করেছিলেন, যেটা কিন্তু অফিসিয়াল থেকে বলেছে যে নোবেল কিন্তু কাউকে একে অন্যকে ট্রান্সফার করা যায় না। কিন্তু পরীক্ষার প্রশ্ন আসলে কিন্তু মাচাদোই উত্তর হবে স্বাভাবিকভাবেই। ঠিক আছে।
আর একটা জিনিস খেয়াল রেখো, বাকি যে নোবেল পুরস্কার সেগুলো কিন্তু স্টকহোম থেকে দেওয়া হয়, কিন্তু এই যে নোবেল পিস প্রাইজ এটা কিন্তু অসলো থেকে দেওয়া হয়, এটা কিন্তু নরওয়ের অসলো থেকে দেওয়া হয়, তো এটা একটু মাথায় রাখবে। আচ্ছা, ভেনেজুয়েলার পলিটিশিয়ানের ডেমোক্রেসি অ্যাক্টিভিস্টের জন্য ইনি নোবেল পেয়েছেন। এরপরে সেভেরিক্স রিসব্যালিক প্রাইজ ইন ইকোনমিক্যাল সায়েন্সেস ইন মেমোরি অফ অ্যালফ্রেড নোবেল। ইকোনমির যে নোবেল সেটাকে এরকম ভাবে নাম দেওয়া হয়, ডাইরেক্ট তাকে নোবেল প্রাইজ বলা হয় না, তো দেখে ঘাবড়ে যেও না, এটা নোবেল প্রাইজই আলটিমেটলি। এখানে কিন্তু ইন মেমোরি অফ অ্যালফ্রেড নোবেলটাকে সরিয়েও দিতে পারে প্রশ্নে, তো এইখানে ইকোনমিক্সে নোবেল প্রাইজ বলতে পারো। ইকোনমিক্সে নোবেল প্রাইজ পেয়েছে তিনজন, তো তাদের নাম হচ্ছে জোয়েল মকার, ফিলিপি অ্যাগিয়ন এবং পিটার হোয়াইট। ঠিক আছে, লং রান ইনোভেশন, ইনস্টিটিউশন এবং গ্রোথ সম্পর্কিত পড়াশোনার জন্য এনারা নোবেল পেয়েছেন। এদের মধ্যে প্রথম যে দুজন, অর্থাৎ ফার্স্ট এবং থার্ড জন, এনারা হচ্ছে ফ্রেঞ্চের অধিবাসী এবং পিটার হোয়াইট হচ্ছেন একজন কানাডিয়ার ইকোনমিস্ট। তো এরা তিনজন মিলে এবছর নোবেল পেয়েছে। এরপরে চলে আসি গ্র্যামির প্রশ্নে। 67th গ্র্যামি অ্যাওয়ার্ড 2025-এ এখানে অ্যালবাম এবং অ্যালবাম অফ দ্য ইয়ার এবং শিল্পী তার সঠিক জোড়া আমাকে জিজ্ঞাসা করেছে। তো এটা হচ্ছে করবি কার্টার, অ্যালবামের জন্য বিয়ন্সে এই পুরস্কারটা পেয়েছে। ঠিক আছে, বিয়ন্সে একজন আমেরিকান সং রাইটার এবং এর সাথে দেখবে টপ 10 গ্র্যামি অ্যাওয়ার্ডে কিন্তু বিয়ন্সের নাম সবার আগে আছে, যে 35টা গ্র্যামি জিতেছে এবং 99 বার কিন্তু নমিনেশন পেয়েছে। ঠিক আছে, তো এখান থেকেও প্রশ্ন আসতে পারে যে সবচেয়ে বেশি গ্র্যামির নমিনেশন কে পেয়েছে এবং সবচেয়ে বেশি গ্র্যামি কে জিতেছে, তো দুটোর ক্ষেত্রে উত্তর হবে কিন্তু বিয়ন্সে। এরপরে জিজ্ঞাসা করেছে গ্র্যামির সম্পর্কে কোন বিবৃতিটা সঠিক। এখানে হচ্ছে অপশন ডি, নট, অপশন ডি হচ্ছে কারেক্ট অ্যান্সার। নট লাইক আস গানটা রেকর্ড অফ দ্য ইয়ার আর সং অফ দ্য ইয়ার দুটো বিভাগেই পুরস্কার পেয়েছে। কেন্ড্রিক ল্যামার একজন আমেরিকান এবং সং রাইটার। ঠিক আছে, তো তার এই অ্যালবাম, ঠিক আছে, নট লাইক আস, সেই জন্য তিনি এই গ্র্যামি পুরস্কার জিতেছেন। 2025-এর গ্র্যামি অ্যাওয়ার্ডে বেস্ট নিউ আর্টিস্ট অ্যাওয়ার্ড কে পেয়েছেন? বেস্ট নিউ আর্টিস্ট অ্যাওয়ার্ড পেয়েছেন চ্যাপেল রোন। চ্যাপেল রোন একজন আমেরিকান পপ সিঙ্গার বা সং রাইটার। ঠিক আছে, তিনি এইবার বেস্ট নিউ আর্টিস্ট এই পুরস্কারটা পেয়েছেন। আচ্ছা, গ্র্যামির সম্পর্কে দু একটা কথা এখানে বলার দরকার। গ্র্যামি কিন্তু তোমার রেকর্ড, এদের হেডকোয়ার্টার জিজ্ঞাসা করতে পারে। এই যে রেকর্ডিং একাডেমি, এদের হেডকোয়ার্টার হচ্ছে লস অ্যাঞ্জেলেস এদের হচ্ছে হেডকোয়ার্টার। ঠিক আছে, নেক্সট প্রশ্ন বাফতা 2025-এর ই বাফতা ফিল্ম অ্যাওয়ার্ড সম্পর্কে নিচের কোন প্রশ্ন জোড়া সঠিক বা নিচের কোন জোড়াটা সঠিক। তো এখানে হচ্ছে কনক্লেভ বেস্ট সিনেমার অ্যাওয়ার্ড পেয়েছে। এখানে প্রত্যেকটা ডিটেলস আমার কাছে দেওয়া রয়েছে। এখানে তোমাদের কাছে কনক্লেভ সিনেমা বেস্ট ডিরেক্টর কিন্তু ববি করবেট হয়েছে, যেটা আসতে পারে। দ্য ব্রুটালিস্ট সিনেমার জন্য তিনি বেস্ট ডিরেক্টর অ্যাওয়ার্ড পেয়েছেন। এখানে প্রত্যেকটা ইম্পর্টেন্ট, বিশেষ করে তোমার মেজর উইনার এই যে পার্টটা রয়েছে, ঠিক আছে, এই পার্টটা পুরোটাই পড়ে যেও, এখান থেকেই মেনলি প্রশ্ন দেওয়ার সম্ভাবনা থাকবে। বাফতার ফুল ফর্ম জিজ্ঞাসা করতে পারে, এটা হচ্ছে ব্রিটিশ একাডেমি অফ ফিল্ম অ্যান্ড টেলিভিশন আর্টস। ব্রিটিশ একাডেমি অফ ফিল্ম অ্যান্ড টেলিভিশন আর্টস এটা প্রতিষ্ঠা হয়েছে ভারতবর্ষের স্বাধীন হয়েছে যত সালে, অর্থাৎ 1947 সালে এটা স্থাপিত হয়েছে। এটা হচ্ছে লন্ডনে এদের হচ্ছে হেডকোয়ার্টার। ঠিক আছে, লন্ডনে হচ্ছে এটা হেডকোয়ার্টার। ঠিক আছে, ব্রিটিশ এবং আন্তর্জাতিক চলচ্চিত্র দুটো ক্ষেত্রে এরা পুরস্কার প্রদান করে থাকে। এরপরে চলে আসি স্পোর্টস রিলেটেড প্রশ্নে আমাদের আজকে প্রথম প্রশ্ন, রোনাল্ড গ্যারোস 2025, যেটাকে তোমরা বা আমরা ফ্রেঞ্চ ওপেন নামেও চিনি, এই সম্পর্কে পুরুষের একক শিরোপায় কোন তথ্যটা সঠিক। তো এখানে হচ্ছে কার্লোস আলকারেজ জ্যাক সিনারকে হারিয়ে শিরোপা জিতেছে। তো আবার দেখো, কার্লোস আলকারেজ কিন্তু স্পেন থেকে বিলং করে, যেখান থেকে রাফায়েল নাদাল বিলং করে, এবং রোনাল্ড গ্যারোসের কথা যদি আসে সেখানে সবার আগে আসবে হচ্ছে রাফায়েল নাদালের নাম। কি কারণ তিনি সবচেয়ে বেশি বার 14 বার রোনাল্ড গ্যারোস টাইটেল জিতেছে। ঠিক আছে, জেনারেলি ক্লে কোর্টে রোনাল্ড গ্যারোস খেলা হয়। তো ঠিক আছে, এটাও পরীক্ষায় আসতে পারে লন টেনিসের ক্ষেত্রে, এটা ইম্পর্টেন্ট। আর জ্যাক সিনারের কথা যদি বলি, জ্যাক সিনার হচ্ছে ইটালির প্লেয়ার। এখন এই মুহূর্তে আমি আগের দিনও তোমার ভিডিওতে বলছিলাম যে অ্যালকারেজ আর সিনার এদের মধ্যেই হাড্ডাহাড্ডি দ্বন্দ্ব চলছে, এই একটা গ্র্যান্ড স্ল্যাম জিতলে পরেরটাও যেতে। নেক্সট প্রশ্ন রোনাল্ড গ্যারোস থেকে, মহিলাদের একক বিভাগে ফাইনালে কোকোগ্রাফ কাকে পরাজিত করেছে? ফাইনালে কোকোগ্রাফ পরাজিত করেছে আরিয়া জাবালেঙ্কাকে।
আরিয়া জাবালিঙ্কাকে কোকোগ্রাফ হারিয়ে রোনাল্ড গ্যারোস পুরস্কার জিতেছে। কোকোগ্রাফ হচ্ছে ইউএস এর বাসিন্দা, ঠিক আছে, ইউএস এর বাসিন্দা। আর আরিয়া জাবালিঙ্কার কথা যদি বলো, আরিয়া জাবালিঙ্কা হচ্ছে বেলারুস থেকে ইনি বিলং করেন, ঠিক আছে। এরপরে রোনাল্ড গ্যারোসের বিবৃতির কোন বিবৃতিটা সঠিক? তো একটু আগে আমরা বললাম যে কোকোগ্রাফ জিতেছে। কোকোগ্রাফ এখানে তোমার আরিয়া জাবালেঙ্কাকে 6-7, 6-2, 6-4 এই ব্যবধানে হারিয়েছিল। তো এরকম ধরনের প্রশ্ন এখন পরীক্ষাতে বেশি আসছে, যেখানে ডাইরেক্ট আমাকে শুধু কে জিতেছে বা কাকে হারিয়েছে জিজ্ঞাসা না করে কত ব্যবধানে হারিয়েছে। আগের দিন আমরা ক্রিকেট থেকে এরকম ধরনের প্রশ্ন দেখছিলাম, তাই না? তো এই ধরনের একটু খুঁটিনাটি একটু পড়াশোনা করতে হবে, যেটুকু আমি বুঝতে পারছি বিগত গ্রুপ ডি বা এবং তার আগের পরীক্ষাগুলো থেকে, যে এরকম ধরনের প্রশ্ন যদি তোমরা প্র্যাকটিস করে যাও, আমার এই ভিডিও দুটো যদি দেখে থাকো এবং পরবর্তীতে আমরা যে ভিডিওগুলো আনবো, রেলের গ্রুপ ডির কারেন্ট অ্যাফেয়ার্সের ভিডিও আসছে, সেইগুলো যদি ভিডিও দেখো, তাহলে তুমি নিজেরাই বুঝতে পারবে যে এই ধরনের প্রশ্ন কিন্তু পরীক্ষায় টার্গেট হতে চলেছে। এবং এই পড়াশোনাগুলো করে যাও যদি, তাহলে কিন্তু পরীক্ষায় কমন পেতে তুমি বাধ্য। নেক্সট প্রশ্ন উইম্বলডন থেকে আসছে। উইম্বলডন 2025-এ পুরুষদের এককে কে কাকে হারিয়েছে? তো আমি একটু আগেই বলছিলাম, এখন মেনলি তোমার জ্যাক সিনার আর উইম্বলডনের জ্যাক সিনার আর কার্লো অ্যালকারাজের মধ্যে চরম প্রতিদ্বন্দ্বী চলছে। তো চ্যাম্পিয়ন্স রানার আপে সঠিক জোড়া হচ্ছে জ্যাক সিনার। কার্লোস আলকারেজকে হারিয়ে কিন্তু এবছরের 2025 সালের তোমার উইম্বলডন 2025 জিতেছে। তো সবচেয়ে বেশি ওপেন এরাতে উইম্বলডন জিতেছে হচ্ছে রজার ফেডেরার, যাকে গোটো বলা হয়। অনেকে দ্বন্দ্ব রয়েছে, আমার পার্সোনাল ফেভারিট রাফায়েল নাদাল, তো কারোর রজার ফেডেরার। অনেকে জকোভিচকেও পছন্দ করে, কারণ জকোভিচ ভীষণ একজন এনার্জি মেশিন বলতে পারো, এখনো কিভাবে ফাইট দিয়ে যাচ্ছে। তোমাদের কাছে প্রশ্ন, জকোভিচ লাস্ট কোন টুর্নামেন্টটা জিতেছে বা লাস্ট কোন গ্র্যান্ড স্ল্যামটা জিতেছে? কমেন্ট সেকশনে জানাও। আচ্ছা, উইম্বলডনের মহিলাদের এককের ফাইনাল সম্পর্কে নিচের কোন তথ্যটা সঠিক? মহিলাদের এককে ইগা সেকোয়েক আমাডা আনিসিমোভাকে 6-0 হারিয়েছে। পুরো একতরফা ম্যাচ ছিল। ইগা সেকোয়েক কোথাকার প্লেয়ার পরীক্ষা আসতে পারে? ইগা সেকোয়েক হচ্ছে পোল্যান্ডের প্লেয়ার। আর আমানাডা আমিনিসোভা এটা হচ্ছে ইউএস এর প্লেয়ার, ঠিক আছে। তো যাকে বলে গোহারা হেরেছে স্বাভাবিকভাবেই। আচ্ছা, উইম্বলডনের কথা যদি জেনে থাকো, উইম্বলডন হচ্ছে ইংল্যান্ডে খেলা হয়, গ্রাস কোর্টে খেলা হয়। এটাও পরীক্ষায় প্রশ্ন আসতে পারে, বেসিক প্রশ্ন, যার না জানা থাকলে জেনে নি। এবারে আমাদের সবার পছন্দের একটা টপিক, আইপিএল 2025। আমাদের সামনে আইপিএল শুরু হচ্ছে। গত বছর আইপিএল থেকে পরীক্ষায় তাই প্রশ্ন আসতেই পারে, ফাইনাল সম্পর্কে কোন জোড়াটা সঠিক। তো আমরা সবাই জানি রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর হারিয়েছে পাঞ্জাব সুপার কিংসকে, ঠিক আছে। পাঞ্জাব কিংস এখন নাম হয়ে গেছে। পাঞ্জাব কিংসকে হারিয়েছে, 6 রানে মাত্র জিতেছে। দুজনেরই কিন্তু সম্ভাবনা ছিল প্রথম আইপিএল ট্রফি জিতে নেওয়ার, কিন্তু তোমার এখানে কিন্তু বিরাট কোহলি প্রথম আইপিএল ট্রফি, সবাই খুব খুশি হয়েছে। আর এখান থেকে যাবতীয় 2025-এর আইপিএল এর ডিটেলস, যেমন অরেঞ্জ ক্যাপ কে পেয়েছে, অরেঞ্জ ক্যাপ পেয়েছে নিকোলাস পুরান, ঠিক আছে। এরকম ধরনের যত প্রশ্ন আছে এখানে তোমরা পেয়ে যাবে। সমস্ত প্রশ্ন এখানে দেওয়া রয়েছে, একটু একবার রিভিশন করে নিও। নেক্সট প্রশ্ন, রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের শিরোপার তাৎপর্য কি? তো স্বাভাবিকভাবেই আমি একটু আগেই বললাম, বিরাট কোহলি বা আরসিবি এটা প্রথম ট্রফি, প্রথম ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ শিরোপা। আমরা অলরেডি জানি যে কিন্তু মহিলাদের ডাব্লিউপিএল এ অলরেডি রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর লাগাতার দুবার ট্রফি জিতে নিয়েছে। যদিও সেখানে 4টে টিম খেলে, কিন্তু পরপর দুবার ট্রফি জেতে কিন্তু চারটিখানি কথা নয়। আইপিএল কত সালে শুরু হয়? আমরা সবাই জানি 2008 সালে আইপিএল শুরু হয়েছে। এখান থেকে যদি জিজ্ঞাসা করে কততম এডিশন ছিল, তুমি নিজেই বুঝতে পারবে। এবারে আমি আগের দিনও কোশ্চেন দিয়েছিলাম ক্লাব ফুটবল থেকে, আমি একটা রিভিশন কোশ্চেন দিয়েছি। রিভিশন কোশ্চেন, ফিফা ওয়ার্ল্ড কাপ 2025-এ, ক্লাব ওয়ার্ল্ড কাপ 2025-এর নিচের কোনটা সঠিক? আমি আগের দিনও বলেছিলাম চেলসি পিএসজি কে হারিয়েছে 3-0 গোলে। তো এখান থেকে আমার কাছে যেটা প্রশ্ন আসতে পারে, আগের দিন আমি যে ডিটেলস গুলো বলেছিলাম সেগুলো তো জানবেই, যে ফিফার হেডকোয়ার্টার কোথায়, ফিফা কবে প্রতিষ্ঠাপিত হয়েছে। আর ফিফা ক্লাব ওয়ার্ল্ড কাপের টপ স্কোরার হচ্ছে রিয়াল মাদ্রিদের গঞ্জালো গার্সিয়া। তার সাথে সাথে 3জন 4টে গোল করেছিল, বরুসিয়া ডর্টমুন্ডের গুয়ার্সি, আর অ্যাঙ্গেল ডি মারিয়া এবং লিওনার্দো আল হিলাল থেকে। এই 4জনেই 4টে করে গোল করেছিল। এবং টপ অ্যাসিস্ট করেছিলেন হচ্ছে মাইকেল অলিসে, ঠিক আছে। না সরি, টপ অ্যাসিস্ট করেছিল হচ্ছে তোমার এনজো ফার্নান্ডেস। এবং টপ গোল কন্ট্রিবিউশন, অর্থাৎ গোল প্লাস অ্যাসিস্ট দুটো মিলিয়ে গোল কন্ট্রিবিউশন সবচেয়ে বেশি ছিল হচ্ছে ফ্রান্সের মাইকেল অলিসে, যিনি বায়ার্ন মিউনিখের হয়ে খেলেন। এরপরে হচ্ছে ক্লাব ওয়ার্ল্ড কাপের তোমার অ্যাওয়ার্ড উইনিং আর পেয়ারিং এর মধ্যে কোনটা সঠিক? তো এখানে দেখো, কোল পামার গোল্ডেন বল জিতেছে। এখানে গোল্ডেন বল জিতেছে। টুর্নামেন্টের বেস্ট প্লেয়ারকে গোল্ডেন বল অ্যাওয়ার্ড দেওয়া হয়। ফাইনালে
দুর্দান্ত খেলে কোল পামার, চেলসির কোল পামার কিন্তু গোল্ডেন বল পেয়েছে। নেক্সট কোশ্চেন আমাদের দাবাকে নিয়ে, 2025 সালের ফাইড ওমেন্স ওয়ার্ল্ড কাপ সম্পর্কে নিচের কোন জোড়াটা সঠিক? তো আমরা জানি 2025 সালে কিন্তু ছেলে এবং মেয়েদের দুজোতেই আমাদের ইন্ডিয়া থেকে চ্যাম্পিয়ন হয়েছে। ছেলেদের গুকেশ চ্যাম্পিয়ন হয়েছে এবং মহিলাদের থেকে চ্যাম্পিয়ন হয়েছে দিব্যা দেশমুখ। এখানে প্রশ্ন আসতে পারে দিব্যা দেশমুখের দেখো দুটো অপশন রয়েছে এবং সবচেয়ে মজাদার বিষয় হচ্ছে ফাইনালটা দুজন ভারতীয়র মধ্যে হয়েছিল। 9জন টোটাল ভারতীয় অংশগ্রহণ করেছিলেন, সেখানে কোনেরু হাম্পি এবং দিব্যা দেশমুখ এরা দুজন ফাইনালে অংশগ্রহণ করে এবং দিব্যা দেশমুখ আলটিমেটলি চ্যাম্পিয়ন হয়। কোথায় হয়েছিল সেটাও প্রশ্ন আসতে পারে। জর্জিয়ার বাটুমিতে এই তোমার ফাইড ওমেন্স ওয়ার্ল্ড কাপটা হয়েছে। এখানে ফাইড নিয়ে কিছু বলার আছে। ফাইড হচ্ছে ইন্টারন্যাশনাল চেস ফেডারেশন, ঠিক আছে। ঠিক আছে, বেসিক্যালি ফ্রান্সের থেকে এই ওয়ার্ডটা এসছে ফাইড। এদের হেডকোয়ার্টার কোথায়? এদের হেডকোয়ার্টার হচ্ছে লাউসানে। লাউসানে সুইজারল্যান্ডের, খুব সুন্দর জায়গা লাউসানে সুইজারল্যান্ডের। এখানে হচ্ছে হেডকোয়ার্টার। ফাইট প্রতিষ্ঠিত হয় হচ্ছে 1924 সালে। ফাইট প্রতিষ্ঠিত হচ্ছে 1924 সালে। এটাও পরীক্ষার প্রশ্ন আসতে পারে। নেক্সট প্রশ্ন, দিব্যা দেশমুখ সম্পর্কে সাফল্যের কোন বিবৃতিটা সঠিক? তিনি কিন্তু ওমেন্স ওয়ার্ল্ড কাপে জেতা প্রথম ভারতীয় এবং সর্বকনিষ্ঠ তিনি সবচেয়ে কম বয়সে তিনি ওমেন্স ফাইড ওয়ার্ল্ড কাপ জিতেছেন। নেক্সট কোশ্চেন আমাদের 38তম ন্যাশনাল গেমস নিয়ে। 38তম ন্যাশনাল গেমস 2025-এ মেডেল ট্যালিতে শীর্ষস্থানে কারা রয়েছে? তো শীর্ষস্থানে দেখেই বুঝতে পারছো সার্ভিসেস স্থান, তারা তার শীর্ষস্থান অর্জন করেছে, ঠিক আছে। সার্ভিসেস তারা প্রথম শীর্ষস্থান অর্জন করেছে। এই ন্যাশনাল গেমস কারা পরিচালনা করে? পরীক্ষায় আসতে পারে। ন্যাশনাল গেমস পরিচালনা করে হচ্ছে আইওএ, অর্থাৎ ইন্ডিয়ান অলিম্পিক অ্যাসোসিয়েশন। এটা প্রতিষ্ঠিত হয়েছে 1927 সালে। এদের হেডকোয়ার্টার হচ্ছে নিউ দিল্লিতে। এখান থেকে আরো প্রশ্ন আসবে, আমি স্পোর্টস ক্যাটাগরিতে আরো প্রশ্ন রেখেছি, সেটা তোমরা দেখতে পাবে পরে। এরপরে অ্যাপয়েন্টমেন্ট আর পার্সোনাল নিউজের প্রশ্ন। প্রথম প্রশ্নে চলে আসি। 14ই মে 2025 সালে ভারতের চিফ জাস্টিস হিসেবে দায়িত্ব গ্রহণ কে করে? তো দেখো এই জায়গাটাতে আমাদের কনফিউশন। স্বাভাবিকভাবে আমাদের মনে হতে পারে যে 14ই মে 2025 সালে, তাহলে লাস্ট যে আছে আমি পড়ে গেছি যে ভারতের এখন চিফ গেস্টকে, আমি সূর্যকান্ত, আমি অ্যান্সার করে দিয়ে চলে আসলাম সূর্যকান্ত। কিন্তু এই জায়গাটায় আমাদের দেখতে হবে 14ই মে 2025 সালে 52তম চিফ জাস্টিস হিসেবে আমার নিযুক্ত হয়েছিলেন কিন্তু জাস্টিস ভূষণ রামকৃষ্ণ গাভাই। ইনি মে থেকে নভেম্বর অব্দি ছিলেন। নভেম্বর মাসে সূর্যকান্ত কিন্তু এই পদ গ্রহণ করেছিলেন। তো এই জায়গাটাতেই কিন্তু পরীক্ষায় কনফিউশন সৃষ্টি হতে পারে। আর একটা ছোট্ট জিনিস আমরা বলার, সেখানে হচ্ছে দেখো ভারতবর্ষের স্বাধীনতার আগে, অর্থাৎ 1947-এর আগে ফেডারেল কোর্টের হেড কিন্তু চিফ জাস্টিস হিসেবে তোমার আসীন হতেন বা চিফ জাস্টিস হিসেবে কাজ করতেন, ঠিক আছে। এখানে তাদের নাম দেওয়া রয়েছে। আর আমরা জানি হীরালাল যে কানাইয়া, তিনি কিন্তু শেষ ফেডারেল কোর্টের চিফ জাস্টিস এবং পরবর্তীতে তিনি কিন্তু ভারতবর্ষের প্রথম স্বাধীন ভারতের প্রথম চিফ জাস্টিস হিসেবে আত্মপ্রকাশ করেছিলেন। এরপর বি আর গাভাইকে নিয়ে আমাদের পরবর্তী প্রশ্ন। তিনি তার সম্পর্কে কোন বিবৃতিটা সঠিক? তো এটা হচ্ছে তিনি 24শে মে 2019-এ সুপ্রিম কোর্টের বিচারপতি হিসেবে উন্নীত হয়েছিলেন এবং একটু আগেই আমরা দেখলাম 14ই মে 2025-এ তিনি চিফ জাস্টিস অফ ইন্ডিয়া হন। এবার হচ্ছে ইউপিএসসি চেয়ারম্যান হিসেবে 15ই মে 2025-এ দায়িত্ব গ্রহণ করেন কে? দায়িত্ব গ্রহণ করেন ডক্টর অজয় কুমার। তো স্বাভাবিকভাবে ইউপিএসসি নিয়ে প্রশ্ন আসতে পারে। ইউপিএসসি আমাদের একটা সাংবিধানিক সংস্থা। আর্টিকেল জিজ্ঞাসা করতে পারে। এদের পার্ট হচ্ছে পার্ট 14 ইউপিএসসি নিয়ে বলা আছে এবং আর্টিকেল হচ্ছে 315 থেকে 323। 315 থেকে 323 নম্বর আর্টিকেলে কিন্তু ইউপিএসসি নিয়ে আলোচনা করা আছে। ইউপিএসসি যে সদর দপ্তর তাকে বলা হয় হচ্ছে ঢোলপুর হাউস। এটা হচ্ছে তোমার নিউ দিল্লিতে অবস্থিত। তো এটাও পরীক্ষার প্রশ্ন আসতে পারে। আর লাবাসানা একাডেমির কথা আমরা সবাই জানি, যেটা উত্তরাখণ্ডে অবস্থিত। অজয় কুমার ইউপিএসসি চেয়ারম্যান হওয়ার আগে কোন পদে ছিলেন? এটাও দেখো, আমি আবার বলছি যে আমাদের যে ডাইরেক্ট আমরা শুধু পড়ে যাই ইউপিএসসি চেয়ারম্যানকে অজয় কুমার, তা পড়লে হবে না। এখন আমাদের অজয় কুমার সম্বন্ধে আরো দুটো তথ্য জানতে হবে, যে ওই পদে রয়েছে তিনি কততম, তার আগে কে ছিলেন, তার আগের হিস্ট্রি কি, এইগুলোও তাহলে আমাদের জানতে হবে। তো তিনি ছিলেন হচ্ছে মিনিস্ট্রি অফ ডিফেন্সের ফর্মার সেক্রেটারি। তিনি ছিলেন হচ্ছে মিনিস্ট্রি অফ ডিফেন্সের ফর্মাল সেক্রেটারি। তো এইগুলো আমাদের জানতে হবে। নেক্সট, ইন্টারন্যাশনাল অলিম্পিক কমিটি।
ইন্টারন্যাশনাল অলিম্পিক কমিটির 10ম প্রেসিডেন্ট হিসেবে 2025 সালে কে নির্বাচিত হন? ক্রিস্টি কোভেন্ট্রি। ক্রিস্টি কোভেন্ট্রি ক্রিস্টি কোভেন্ট্রি হচ্ছে তোমার 10ম প্রেসিডেন্ট হিসেবে আইওসির নিযুক্ত হয়েছে। ক্রিস্টি কোভেন্ট্রির কথা যদি বলো, তিনি কিন্তু একজন ফর্মার অলিম্পিকের সুইমার। তিনি সুইমার ছিলেন এবং জিম্বাবুয়ের চরম একজন ফেমাস একজন অলিম্পিয়ান ছিলেন, ঠিক আছে। এবং ইন্টারন্যাশনাল অলিম্পিক কমিটির কথা যদি জানতে চায়, এর প্রতিষ্ঠা হচ্ছে 1894 সালে। আর এদের হেডকোয়ার্টার হচ্ছে লাউসানে সুইজারল্যান্ড। তো ভেরি ভেরি ইম্পর্টেন্ট টপিক, দেখে যেও, পরীক্ষায় এখান থেকে প্রশ্ন আসতেই পারে। এবার আমি একটু আগে যেটা বলছিলাম যে আমরা একটু বিস্তারিতভাবে পড়বো ক্রিস্টি কোভেন্ট্রির ইন্টারন্যাশনাল অলিম্পিক কমিটির প্রেসিডেন্ট হিসেবে নির্বাচিত হওয়ার হিস্টোরিক্যাল ইম্পর্টেন্স কি, ঐতিহাসিক তাৎপর্য কি। তিনি প্রথম আফ্রিকান এবং তিনি প্রথম মহিলা প্রেসিডেন্ট। তো ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট। আমাদের যদি পরীক্ষা উল্টো করে জিজ্ঞাসা করে আইওসির প্রথম আফ্রিকান প্রেসিডেন্টকে, প্রথম মহিলা প্রেসিডেন্টকে, সমস্ত ক্ষেত্রে ক্রিস্টি কোভেন্ট্রির নাম আসবে। এর পরের প্রশ্ন, 80তম ইউএন জেনারেল অ্যাসেম্বলির প্রেসিডেন্ট হিসেবে কে নির্বাচিত হয়েছে? তো এটা হচ্ছে অ্যানালেনা বেয়ারবক। ইনি নির্বাচিত হয়েছেন ইউএন জেনারেল অ্যাসেম্বলির প্রেসিডেন্ট হিসেবে। ইনি একজন জার্মানির পলিটিশিয়ান এবং ডিপ্লোম্যাট। ইউএনজিএ প্রতিষ্ঠিত কত সালে হয়? 1945 সালে। এর কার্যালয় কোথায়? ইউএন এর কার্যালয় নিউ ইয়র্ক সিটিতেই এদের কার্যালয়, ঠিক আছে। নেক্সট প্রশ্ন, 14 জুলাই 2025 রাষ্ট্রপতির ঘোষণা মতে নিজের কোন অ্যাপয়েন্টমেন্ট পেয়ারমেন্টটা সঠিক? তো দেখো এখানে হচ্ছে অপশন বি অসীম কুমার ঘোষ, গভর্নমেন্ট অফ হরিয়ানা, আর পশুপতি অশোক গজপতি ঠাকুর, গভর্নমেন্ট রাজু, গভর্নর অফ গোয়া। তো দেখো দুটো করে অপশনে দিয়ে দিচ্ছে, যেখানে তো আমরা যদি একটা দুটো কমন পাই তাহলে কিন্তু এখানে আমরা উত্তর করে আসতে পারবো। তো আমাদের কিন্তু প্রেসিডেন্টের লিস্ট পরীক্ষার আগে ঠিক দেখে যেও, খুব ইম্পর্টেন্ট। তো এই হচ্ছে আমার উত্তর, অপশন বি অসীম কুমার ঘোষ, গভর্নর অফ হরিয়ানা। আর গোয়ার গভর্নর হচ্ছে পশুপতি অশোক গজপতি রাজু। 2025 সালে 14 জুলাই অনুযায়ী। এরপরে রিপোর্ট, ইন্ডেক্স এবং সার্ভে থেকে আমাদের প্রশ্ন, করাপশন পারসেপশন ইন্ডেক্স। করাপশন পারসেপশন ইন্ডেক্সে ভারতের র্যাঙ্ক ও স্কোর নিয়ে কোন জোড়াটা সঠিক? করাপশন পারসেপশন ইন্ডেক্সে ভারতের র্যাঙ্ক হচ্ছে 38তম এবং ভারতের র্যাঙ্ক হচ্ছে 91তম এবং ভারতের স্কোর হচ্ছে 39। ভারতের স্কোর হচ্ছে 39, ঠিক আছে। আর এখানে দেখো পারসেপশন ইন্ডেক্সের স্কোর দেওয়া আছে। তো পারসেপশন ইন্ডেক্সের তোমার যারা প্রকাশ করে তারা হচ্ছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল। এদের প্রতিষ্ঠিত হয়েছে 1993 সালে। এদের হেডকোয়ার্টার কোথায়? এদের হেডকোয়ার্টার হচ্ছে বার্লিন, জার্মানির বার্লিনে ওদের হচ্ছে হেডকোয়ার্টার, ঠিক আছে। আর স্কেল যদি জিজ্ঞাসা করো, 0 মানে হচ্ছে হাইলি করাপ্ট আর 100 মানে হচ্ছে ভেরি ক্লিন। তো ভারতের স্কোর হচ্ছে এখানে 39। আর এখানে পুরোপুরি ভাবে লিস্ট দেওয়া রয়েছে, ফার্স্ট কারা, সেকেন্ড কারা। তো ডেনমার্ক টপ পজিশনে রয়েছে আর পোল্যান্ড সেকেন্ড পজিশনে রয়েছে। এবারে দেখো করাপশন পারসেপশন ইন্ডেক্স নিয়ে আমাদের পরবর্তী প্রশ্ন, 32তম প্রশ্ন, করাপশন পারসেপশন ইন্ডেক্সে 2025 সম্পর্কে নিচের কোন বিবৃতিটা সঠিক? তো এখানে দেখো একটু আগে আমি বলছিলাম ভারতের 0 থেকে এখানে 100 স্কেল করা হয় এবং 182টা দেশ এখানে টোটাল 182টা অঞ্চল বা 182টা দেশকে নিয়ে এই ইন্ডেক্স পাবলিশ করা হয়। এরপরের প্রশ্ন, গ্লোবাল ইনোভেশন ইন্ডেক্স নিয়ে। গ্লোবাল ইনোভেশন ইন্ডেক্স 2025-এ ভারতের অবস্থান সম্পর্কে নিচের কোনটা সঠিক? তো গ্লোবাল ইনোভেশন ইন্ডেক্সে ভারতের র্যাঙ্ক হচ্ছে 38তম এবং লোয়ার মিডল ইনকাম লোয়ার মিডল ইনকাম গ্রুপ অফ ইকোনমিক্স এর মধ্যে ভারতের স্থান হচ্ছে প্রথম, ঠিক আছে। তো 38তম, এখানে ফার্স্ট পজিশনে রয়েছে অবশ্যই সুইজারল্যান্ড ফার্স্ট পজিশনে রয়েছে, সেকেন্ড পজিশনে সুইডেন, থার্ড পজিশনে ইউএসএ। টপ 3 ইকোনমিক এই তিনজন, ঠিক আছে। আর এখান থেকে প্রশ্ন আসে যে গ্লোবাল ইনোভেশন ইন্ডেক্স কারা পাবলিশ করে? গ্লোবাল ইনোভেশন ইন্ডেক্স পাবলিশ করে ডাব্লিউআইপিও, ওয়ার্ল্ড ইন্টেলেকচুয়াল প্রপার্টি অর্গানাইজেশন। ওয়ার্ল্ড ইন্টেলেকচুয়াল প্রপার্টি অর্গানাইজেশন এটা প্রতিষ্ঠিত হয়েছে 1967 সালে। এদের হেডকোয়ার্টার কোথায়? এদের হেডকোয়ার্টার হচ্ছে সুইজারল্যান্ডের জেনেভাতে হচ্ছে এদের হেডকোয়ার্টার। তো একটু আগেই আমি প্রশ্ন বলে দিলাম যে গ্লোবাল ইনোভেশন ইন্ডেক্স কারা প্রকাশ করে। তো এটা হচ্ছে উইপো প্রকাশ করে। ডাব্লিউ
আইপিও, ওয়ার্ল্ড ইন্টেলেকচুয়াল প্রপার্টি অর্গানাইজেশন। নেক্সট হচ্ছে প্রেস ফ্রিডম ইন্ডেক্স। প্রেস ফ্রিডম ইন্ডেক্সের 2025 যেটা অনুযায়ী ভারতের র্যাঙ্ক কত আর স্কোর কত। প্রেস ফ্রিডম ইন্ডেক্সে ভারতের অবস্থান খুবই খুবই খারাপ, কারণ আমরা জানি যে মিডিয়া সঠিক তথ্য দেয় না, মিডিয়া টিআরপির জন্য খেলে, ইয়েলো জার্নালিজম ভারতবর্ষে ভর্তি, এবং সেই কারণে আমরা রয়েছি 151 নম্বর স্থানে, এবং আমাদের স্কোর হচ্ছে 32.96। 32.96 এটা আমাদের স্কোর হওয়াতে আমরা কিন্তু খুবই লো ক্যাটাগরিতে পড়ি। আর এই ইন্ডেক্সটা প্রকাশ করে আরএসএফ। আরএসএফ রিপোর্টার্স উইদাউট বর্ডার। রিপোর্টার্স উইদাউট বর্ডার এটা প্রতিষ্ঠিত হয়েছে হচ্ছে 1985 সালে। এদের হেডকোয়ার্টার হচ্ছে প্যারিস, ফ্রান্সের প্যারিসে এদের হচ্ছে হেডকোয়ার্টার। আচ্ছা, ফার্স্ট স্থানে অবশ্যই নরওয়ে রয়েছে, ঠিক আছে। আচ্ছা, 2025 সালে প্রেস ফ্রিডম ইন্ডেক্স অনুযায়ী বৈশ্বিক বা ওয়ার্ল্ড প্রেস ফ্রিডম পরিস্থিতি সম্পর্কে কোন মন্তব্যটা করা হয়েছে? প্রথমবারের জন্য গ্লোবাল স্টেটকে ডিফিকাল্ট সিচুয়েশন বলা হয়েছে। প্রথমবারের মতো গ্লোবাল স্টেটকে ডিফিকাল্ট সিচুয়েশন বলা হয়েছে, অর্থাৎ গ্লোবাল অ্যাভারেজ প্রথমবারের জন্য কিন্তু 55। আমি একটু আগেই দেখালাম যে ইন্ডিয়া স্কোর হচ্ছে 32.96। তো ওভারঅল সারা বিশ্ব জুড়ে একই অবস্থা। তুমি ওয়েস্টার্ন মিডিয়াও যদি দেখো, তারাও কিন্তু সঠিকভাবে খবর বলে না। যে দেশ তার সরকারের সুবিধা মতো, বেসিক্যালি প্রত্যেকটা সরকার সে দেশের মিডিয়া হাউসকে ওন করছে, এবং সেই কারণে প্রথমবারের জন্য অ্যাভারেজ 55-এর নিচে চলে গেছে। প্রথমবারের জন্য অ্যাভারেজ 55-এর নিচে চলে গেছে, এবং এই জন্য কিন্তু একে ডিফিকাল্ট সিচুয়েশন বলা হয়েছে। যে এটা যদি ঠিক না হয়, তাহলে কিন্তু আমরা ওভারঅল যে ডেমোক্রেসি, ওভারঅল যে ডিকটেশনের বিরুদ্ধে প্রতিবাদ, সেইটাকে কিন্তু মেনটেন করতে পারবো না। এরপরে হচ্ছে কিউএস ওয়ার্ল্ড ইউনিভার্সিটি র্যাঙ্কিং। ওয়ার্ল্ড ইউনিভার্সিটি র্যাঙ্কিং এ 2026 শীর্ষে থাকা 3টে পজিশনের সঠিক ক্রম কোনটা? তো শীর্ষে থাকা 3টে পজিশনের সঠিক ক্রম হচ্ছে অপশন এ ম্যাসাকাস ইনস্টিটিউট অফ টেকনোলজি, ইম্পেরিয়াল কলেজ লন্ডন, আর স্ট্যাটফোর্ড ইউনিভার্সিটি। আচ্ছা, এই ইম্পেরিয়াল আগের বার 1-এ ছিল, এবছর 2-তে চলে গেছে, দেখতেই পাচ্ছ, ঠিক আছে। এখান থেকে নেক্সট প্রশ্নই স্বাভাবিকভাবে আসা উচিত যে ভারতের অবস্থান কোথায়, ভারতের কোন ইউনিভার্সিটি কত নম্বর পজিশনে রয়েছে। তো ভারতের সর্বোচ্চ র্যাঙ্ক প্রতিষ্ঠান যদি জিজ্ঞাসা করে, ভারতের সর্বোচ্চ র্যাঙ্ক প্রতিষ্ঠান হচ্ছে ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ টেকনোলজি দিল্লি। ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ টেকনোলজি দিল্লি 123তম পজিশনে তারা রয়েছে। ভারতের পজিশনগুলো দেওয়া রয়েছে। তো দেখো, আমাদের বাংলা যাদবপুর ইউনিভার্সিটি রয়েছে। বাংলা যাদবপুর ইউনিভার্সিটি কিন্তু 676 নম্বর র্যাঙ্কে রয়েছে। আর আমাদের খড়গপুর খড়গপুর রয়েছে 215 নম্বর র্যাঙ্কে, ঠিক আছে। তো ভারতবর্ষ, তবে একটা জিনিস সত্যি, যে আগের বারের কিন্তু যা র্যাঙ্কিং ছিল, যদি দেখো গতবারের র্যাঙ্কিং, সেইবারের র্যাঙ্কিং থেকে কিন্তু অনেক র্যাঙ্কিং বৃদ্ধি পেয়েছে। বিশেষ করে আইআইটি দিল্লির র্যাঙ্কিং ভালো ইমপ্রুভ করেছে, আমাদের খড়গপুর বা মালদার র্যাঙ্কিং ইমপ্রুভ করেছে। তো এটা একটা ভালো দিক, আমরা আস্তে আস্তে এগোচ্ছি। হোপফুলি আগামী 2-3 বছরে আমাদের 100-র মধ্যে অন্তত 2-3টে ইউনিভার্সিটি ঢুকে পড়বে। এরপরে হেনলি পাসপোর্ট ইন্ডেক্স 2026। হেনলি পাসপোর্ট ইন্ডেক্সের অনুযায়ী ভারতের র্যাঙ্ক এবং ভিসা অন অ্যারাইভাল ডেস্টিনেশনের মধ্যে কোনটা সঠিক। তো দেখো, 76তম ভারতবর্ষের র্যাঙ্ক, 76তম ভারতবর্ষের র্যাঙ্ক। আর তোমার কতগুলো দেশের ভিসা ফ্রি? 56টা দেশের ডেস্টিনেশনের মোবিলিটি রয়েছে, ঠিক আছে। আর হেনলি পাসপোর্ট ইন্ডেক্স প্রতিষ্ঠা করে হচ্ছে হেনলি অ্যান্ড পার্টনার্স, যাদের হেডকোয়ার্টার হচ্ছে লন্ডনে, এবং এদের প্রতিষ্ঠিত হয়েছে এরা 1997 সালে। 1997 সালে এটা প্রতিষ্ঠিত হয়েছে। টপ পজিশনে কারা রয়েছে? সিঙ্গাপুর, ঠিক আছে। নেক্সট, ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের এনার্জি ট্রানজিশন ইন্ডেক্স 2025 সম্পর্কে নিম্নে কোন বিবৃতিটা সঠিক? তো এটার অ্যান্সার হবে অপশন ডি। 2025 সালে 65% দেশ ওভারঅল উন্নত হয়েছে এনার্জি ট্রানজিশনের ক্ষেত্রে। অর্থাৎ আমরা আগের দিন আমরা এই নিয়ে আলোচনা করছিলাম যে চিরাচরিত শক্তির থেকে অচিরাচরিত শক্তির দিকে আমরা যাচ্ছি। সোলার এনার্জি বলো, এয়ার এনার্জি বলো, এইগুলোকে আমরা বেশি করে ব্যবহার করছি। তো সেই দিক থেকে কিন্তু আমরা অনেক ইমপ্রুভ করছি। ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের কথা যদি বলো, এটা প্রতিষ্ঠিত হয়েছে 1971 সালে। এদের হেডকোয়ার্টার হচ্ছে জেনেভাতে, সুইজারল্যান্ডে। 118টা দেশের বেঞ্চমার্কের উপর এই ইন্ডেক্স পাবলিশ করা হয়। আচ্ছা, এবার হচ্ছে ইয়ার অন ইয়ার এর ওভারঅল স্কোর ইমপ্রুভমেন্ট কত ছিল? 1.1% স্কোর ইমপ্রুভ করেছে। আমরা একটু আগে দেখছিলাম যে প্রেস ফ্রিডম ইন্ডেক্সের অবস্থা কতটা খারাপ, কিন্তু এনার্জি ট্রানজিশন ইন্ডেক্স একটা ভালো দিক, যে ওভারঅল যে ইমপ্রুভমেন্ট সব দেশে মিলিয়ে অ্যাভারেজ, সেটা 1.1% কিন্তু বৃদ্ধি পেয়েছে।
নেক্সট হচ্ছে আইএমডি ওয়ার্ল্ড কম্পিটিটিভনেস র্যাঙ্কিং। ওয়ার্ল্ড কম্পিটিটিভনেস র্যাঙ্কিং এর তিনটে শীর্ষ দেশের র্যাঙ্কিং কি? তো সবার আগে রয়েছে সুইজারল্যান্ড, তারপরে সিঙ্গাপুর, তারপরে হংকং। সবার আগে সুইজারল্যান্ড রয়েছে, সুইজারল্যান্ড টপ পজিশনে রয়েছে। আগের বার সিঙ্গাপুর টপ পজিশনে ছিল, সিঙ্গাপুর কিন্তু এক পজিশন নিচে চলে গেছে। আর সবার শেষে রয়েছে হচ্ছে, মানে টপ থ্রিতে সবার শেষে রয়েছে হচ্ছে হংকং। আচ্ছা, আইএমডির কথা যদি বলি, ইন্টারন্যাশনাল ইনস্টিটিউট অফ ম্যানেজমেন্ট ডেভেলপমেন্ট, এদের হেডকোয়ার্টার লাউসানে। লাউসানে সুইজারল্যান্ডে এদের হচ্ছে হেডকোয়ার্টার, ঠিক আছে। এরাই পাবলিশ করে কম্পিটিটিভনেস ইন্ডেক্স। ভারতের র্যাঙ্ক অনুযায়ী, ভারতের র্যাঙ্ক অনুযায়ী নিচের অ্যাসেন্ডিং অর্ডার কোনটা? অর্থাৎ ছোট থেকে বড় অনুসারে আমাকে সাজাতে হবে। এটার অ্যান্সার হবে অপশন সি, ইনোভেশন ইন্ডেক্স। ভারতের র্যাঙ্ক হচ্ছে 38। হেনলি পাসপোর্ট ইন্ডেক্সের র্যাঙ্ক হচ্ছে 76। আর করাপশন পারসেপশন ইন্ডেক্স হচ্ছে 91। আর প্রেস ফ্রিডম ইন্ডেক্স হচ্ছে 151। তো এই দেখো, এখন আমাদের এরকম ধরনের প্রশ্ন আসছে যেখানে আমাদের প্রত্যেকটা পজিশন জানতে হবে, না হলে কিন্তু এই ধরনের প্রশ্ন আমরা উত্তর করতে পারবো না। নেক্সট প্রশ্ন হচ্ছে, নিম্নের কোন রিপোর্ট আর পাবলিশার পেয়ারটা সঠিকভাবে মেলানো হয়েছে? তো গ্লোবাল ইনোভেশন ইন্ডেক্স পাবলিশ করে ওয়ার্ল্ড ইন্টেলেকচুয়াল প্রপার্টি অর্গানাইজেশন। একটু আগেই আমরা এখানে বিস্তারিতভাবে আলোচনা করেছি। তোমাদের কাছে প্রশ্ন রাখছি যে হেনলি পাসপোর্ট ইন্ডেক্স কারা পাবলিশ করে, প্রেস ফ্রিডম ইন্ডেক্স কারা পাবলিশ করে, করাপশন পারসেপশন ইন্ডেক্স কারা পাবলিশ করে? তো এইগুলো নয় সঠিক উত্তর। সঠিক উত্তরগুলো কমেন্ট সেকশনে জানাও। 44 নম্বরে দিয়ে এবিসি এই তিনটি অপশনের সঠিক পাবলিশার সেটা তোমরা কমেন্ট বক্সে লেখো। এরপরে ইকোনমিক্স আর ব্যাংকিং নিয়ে আমাদের আজকে ক্যাটাগরি। আমি ক্যাটাগরিটাকে একটু মাঝে মাঝে ইন্টারচেঞ্জ করছি, যাতে বাকি ক্যাটাগরি থেকে একটুখানি যদি প্রশ্ন আসে, কেউ যদি ব্যাংকের পরীক্ষাও দাও এর পাশাপাশি সেইখান থেকেও কিন্তু এখান থেকে প্রশ্ন কমন পেতে পারো। তো আমাদের ব্যাংকিং এর বা ইকোনমিক্স এর ফার্স্ট প্রশ্ন ইউপিআই নিয়ে। জানুয়ারির 2026-এর ডেটা অনুযায়ী ইউপিআই এর ট্রানজাকশন ভলিউম আর ভ্যালু সঠিক জোড়া কোনটা? তো টোটাল আমাদের ইউপিআই ট্রানজাকশন হয়েছে 21,703.44 মিলিয়ন। আর তার ভ্যালু হচ্ছে মোটামুটি 28,33,481.22 কোটি টাকা। আচ্ছা, ইউপিআই এর ফুল ফর্ম আমরা সবাই জানি, ইউনিফাইড পেমেন্ট ইন্টারফেস। এটা পরিচালনা করে কারা? এটা পরিচালনা করা হচ্ছে এনপিসিআই, ন্যাশনাল পেমেন্টস কর্পোরেশন অফ ইন্ডিয়া। ন্যাশনাল পেমেন্টস কর্পোরেশন অফ ইন্ডিয়া প্রতিষ্ঠা হয় 2008 সালে। এদের হেডকোয়ার্টার স্বাভাবিকভাবে দেখেই বুঝতে পারছো, যেহেতু এটা ইকোনমিক্স রিলেটেড, হেডকোয়ার্টার হচ্ছে ইকোনমিক্স ক্যাপিটালে অর্থাৎ মুম্বাইতে। আর একটা জিনিস দেখো, এখন ইউপিআই এর টপ অ্যাপ কোনটা? কোন অ্যাপের মাধ্যমে সবচেয়ে বেশি ইউপিআই পেমেন্ট হয়? 2026 এর জন্য 49.2 মার্কেট শেয়ার কিন্তু ফোনপে। ইউপিআই তে লাইভ ব্যাংকের সংখ্যা কতগুলো ছিল? লাইভ ব্যাংকের সংখ্যা কতগুলো ছিল? 691টা। 691টা লাইভের ব্যাংকে ছিল, ঠিক আছে। এখান থেকে আরবিআই এর কথা আসতে পারে। আরবিআই কত সালে প্রতিষ্ঠিত হয়েছে? 1935 সালে। ডিসেম্বরের তুলনায় জানুয়ারি 2026-এ ইউপিআই নিয়ে নিচের কোন তথ্যটা সঠিক? তো দেখো, এইখানে সি নম্বর অপশনটা সঠিক। ট্রানজাকশন ভলিউম আর ভ্যালু দুটোই কিন্তু বৃদ্ধি পেয়েছে। তো ভীষণ ভীষণ ইউপিআই ইউজ করছি আমরা দিনকে দিন। সব দোকানে আস্তে আস্তে, চায়ের দোকান বলো বা ফলমূলের দোকান বলো, সব জায়গাতে এখন ইউপিআই স্ক্যানার পেয়ে যাওয়া যায়। এই কারণে আমারও এখনো মানি ব্যাগে টাকা থাকে না, ইউপিআই করে করে বাজে অভ্যাস হয়ে গেছে। ডিসেম্বর 2025-এর ডেটা অনুযায়ী ট্রানজাকশন ভলিউম কত ছিল? ট্রানজাকশন ভলিউম ছিল 21,703.44 মিলিয়ন ডিসেম্বর, এবং জানুয়ারিতে 2026-এর একই ডেটা। তো সেটা অনুযায়ী একটু আগে আমরা দেখলাম যে 21,703.44 মিলিয়ন ট্রানজাকশন ভলিউম ছিল। এপ্রিল 2025-এ জিএসটি ট্যাক্স কালেকশন সম্পর্কে কোন তথ্যটা সঠিক? তো দেখো, 2,36,716 কোটি টাকা এবার ট্যাক্স কালেকশন হয়েছে, এবং ইয়ার অন ইয়ার গ্রোথ যদি দেখো 12.6% গ্রোথ হয়েছে। 23 থেকে 24-এ যেটা নিচে নেমে গেছিল গ্রোথটা, কিন্তু এবছর আবার গ্রোথ বৃদ্ধি পেয়েছে, 12.6% গ্রোথ এবার হয়েছে। জিএসটি হচ্ছে গুডস অ্যান্ড সার্ভিস ট্যাক্স। এটা কত সালে চালু হয়েছে? 1 জুলাই 2017। 1 জুলাই 2017 চালু হয়েছে। জিএসটি সাংবিধানিক ভিত্তি কোন আর্টিকেলে বলা আছে? 269-এর এ। 269-এর এ আর্টিকেলে জিএসটির কথা বলা আছে। তোমাদের কাছে প্রশ্ন হচ্ছে, জিএসটি কোন সাংবিধানিক অ্যাক্টের মাধ্যমে, সাংবিধানিক সংশোধনী আইন, কনস্টিটিউশন অ্যামেন্ডমেন্ট অ্যাক্টের মাধ্যমে, কোন কনস্টিটিউশন অ্যামেন্ডমেন্টের অ্যাক্টের মাধ্যমে জিএসটি ইন্ট্রোডিউস হয়েছিল? ইউনিয়ন বাজেট 2026-27 নিয়ে পরবর্তী প্রশ্ন, ফিসকাল ডেফিসিট আর রিভাইজ ডেফিসিটের সঠিক জোড়া কোনটা? তো অপশন হচ্ছে অ্যান্সার অপশন বি,
4.3% আমাদের এবছরের ফিসকাল ডেফিসিট ছিল, এবং রিভাইজ হচ্ছে 4.4%। এ দেখো, এবার যেটা আমাদের জানতে হবে সেটা হচ্ছে ফিসকাল ডেফিসিট, রেভিনিউ ডেফিসিট আর প্রাইমারি ডেফিসিট কাকে বলে। তো ফিসকাল ডেফিসিট হচ্ছে টোটাল এক্সপেন্ডিচার, সেখান থেকে রেভিনিউ রিসিভ আর ক্যাপিটাল বড়োইং বাদ দিয়ে যে ক্যাপিটাল রিসিভ সেটা বাদ দিলে আমরা ফিসকাল ডেফিসিট পাই। টোটাল রেভিনিউ এক্সপেন্ডিচার থেকে টোটাল রেভিনিউ রিসিভ বাদ দিলে আমরা রেভিনিউ ডেফিসিট পাই। আর ফিসকাল ডেফিসিট যেটা আমাদের ছিল সেখান থেকে যদি ইন্টারেস্ট, ভারত যে ইন্টারেস্ট পে করে, যে লোন নিয়েছে তার যে ইন্টারেস্ট পে করে, সেটাকে যদি বাদ দিই সেটাকে আমরা বলি হচ্ছে প্রাইমারি ডেফিসিট। এরপরে হচ্ছে জিডিপি টু ডেপ টু জিডিপি রেশিও। ইউনিয়ন বাজেটের জিডিপি রেশিও, ডেপ টু জিডিপি রেশিও সম্পর্কে নিম্নের কোনটা সঠিক? তো অ্যান্সার হচ্ছে অপশন সি। বাজেট এস্টিমেট ছিল 55.6%, আর রিভাইজ এস্টিমেট ছিল 56.1%। প্রত্যেকটা কি ডিটেলস বাজেট সম্পর্কে তোমাদের এখানে দিয়ে দিয়েছি। পাবলিক ইনভেস্টমেন্ট কত ছিল, ফিসকাল পজিশন কত, ইকোনমিক ইন্ডিকেটর কি কি, একবার রিভিশন করে যাও, তোমাদের খুব কাজে লাগবে। কোন সেক্টরে ফরেন ডিরেক্ট ইনভেস্টমেন্টের লিমিট 74% থেকে 100%-এ উন্নীত করার প্রস্তাব দেওয়া হয়েছে? সেটা হচ্ছে ইন্স্যুরেন্স সেক্টর। ইন্স্যুরেন্স সেক্টরে এফডিআই এতদিন 74% ছিল, সেখান থেকে 100% করার প্রস্তাব দেওয়া হয়েছে। আর ইন্স্যুরেন্স রেগুলেট করে কারা? আইআরডিএআই। আইআরডিএআই, ইন্স্যুরেন্স রেগুলেটরি অ্যান্ড ডেভেলপমেন্ট অথরিটি অফ ইন্ডিয়া। আইআরডিএ প্রতিষ্ঠিত হয়েছে 1999 সালে। এদের সদর দপ্তর হচ্ছে হায়দ্রাবাদে। ভেরি ভেরি ইম্পর্টেন্ট। ইনকাম ট্যাক্স 2000 ইনকাম ট্যাক্স অ্যাক্ট 2025, 1991 এর ইনকাম ট্যাক্স অ্যাক্ট ছিল। এরপরে 2025-এ নতুন ইনকাম ট্যাক্স অ্যাক্ট আনা হচ্ছে। অনেক দিন ধরে এটা কিন্তু তোমার পাইপলাইনে ছিল। আলটিমেটলি এটা কার্যকর করা হচ্ছে 1 এপ্রিল 2026 থেকে। 1 এপ্রিল 2026 থেকে পাবলিশ করা হচ্ছে। ইনকাম ট্যাক্স কার আওতায় পড়ে? সেন্ট্রাল বোর্ড অফ ডাইরেক্ট ট্যাক্সেস, সিবিডিটির আওতায় পড়ে। সিবিডিটি প্রতিষ্ঠিত হয়েছে 1964 সালে। এদের প্রতিষ্ঠিত হয়, এদের হেডকোয়ার্টার হচ্ছে নিউ দিল্লিতে। নিচের কোন স্টেটমেন্ট কম্বিনেশনটা সঠিক? তো দেখো, এখানে তিনটেই সঠিক। অপশন বি কারেক্ট। জানুয়ারি 2025-এ আমরা একটু আগেই বললাম 691টা ছিল। জিএসটি কালেকশনও আমরা আজকেই দেখেছি। আর 74% থেকে 100%। আমি একটা রিভিশন কোশ্চেন এই জন্যই রেখেছি যে এরকম ভাবে কিন্তু তিনটে স্টেটমেন্ট দিয়ে বলতে পারে কোনটা কোনটা সঠিক। তো এগুলো একটু দেখে যেও। এবার হচ্ছে গভর্নমেন্ট স্কিমস আর পলিসি নিয়ে প্রশ্ন। প্রথম প্রশ্ন, প্রাইম মিনিস্টার বা পিএম ইন্টার্নশিপ স্কিম। পিএম ইন্টার্নশিপ স্কিম, এইটা সম্পর্কে অনেকে জানে না। তাদের জেনে রাখা জরুরি যে তুমি ইন্টার্নশিপ যদি করো, অনলাইনে যদি অ্যাপ্লাই করো, তুমি কিন্তু মাসে 5,000 অব্দি স্টাইপেন্ড পেতে পারো। 1 বছর তুমি স্টাইপেন্ড পাবে, ঠিক আছে। ওয়ান টাইম গ্র্যান্টও দেওয়া হয় কোনো কোনো ক্ষেত্রে 60,000-এর। তো ভেরি 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 ইম্পর্টেন্ট একটা জিনিস। যারা এমনি বসে আছো, কোনো কাজ করছো না, বা যারা পার্ট টাইম জব করছো, তাদের জন্য ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট। নিচের কোন বিবৃতিটা সঠিক? এটা হচ্ছে টপ 500 কোম্পানিতে 5 বছরে 1 কোটি যুবক যুবতীতে ইন্টার্নশিপ অপরচুনিটি দেওয়ার লক্ষ্য রয়েছে এই বিবৃতিতে। তো এটা হচ্ছে অপশন সি কারেক্ট অ্যান্সার, ঠিক আছে। এটা কিন্তু কর্পোরেট এক্সপোজার ওরিয়েন্টেড ইন্টার্নশিপ স্কিম। এটা কিন্তু গভর্নমেন্ট ডিপার্টমেন্টাল অনলি স্কিম নয়, অর্থাৎ কর্পোরেটের সাথে টাই আপ করে কিন্তু এই স্কিমটা দেওয়া হচ্ছে। এটা নোডাল মিনিস্ট্রি যদি জিজ্ঞাসা করে পরীক্ষায়, এটার নোডাল মিনিস্ট্রি হচ্ছে মিনিস্ট্রি অফ কর্পোরেট অ্যাফেয়ার্স। মিনিস্ট্রি অফ কর্পোরেট অ্যাফেয়ার্স, এদের হেডকোয়ার্টার নিউ দিল্লিতে। ঠিক আছে। এই স্কিমটা অ্যানাউন্স করা হয়েছিল 2024-25 সালে। 2024-25-এর বাজেটে এটা অ্যানাউন্সমেন্ট করা হয়। 21 থেকে 24 বছর এলিজিবিলিটি এদের যারা রয়েছে তারা এই সুযোগ সুবিধাটা পাবে। এই ইন্টার্নশিপ স্কিমে পাইলট প্রজেক্ট যে 2024 থেকে 25-এ পাইলট বলেছিল, সেখানে টার্গেট ছিল কি? টার্গেট ছিল হচ্ছে 1.25 লাখ ইন্টার্নশিপ। 1.25 লাখ ইন্টার্নশিপ দেওয়ার টার্গেট এখানে রাখা হয়েছিল। এরপরে 2025 সালে এই ইন্টার্নশিপ স্কিমের জন্য একটা অ্যাপ ডাউনলোড করা একটা অ্যাপ লঞ্চ করা হয়েছে। তো এই অ্যাপটা তোমরা যারা কাজ করছো কোনো সংস্থাতে বা বাড়িতে বসে, তারা অবশ্যই ডাউনলোড করে দেখতে পারো। এখানে অনেক ধরনের ইন্টার্নশিপ রয়েছে, যেগুলো তোমরা অ্যাপ্লাই করতে পারো। তো এখানে দেখো, একজন ক্যান্ডিডেট সর্বোচ্চ 3টে স্কিমের জন্য অ্যাপ্লাই করতে পারে। সব 3টে ইন্টার্নশিপের জন্য তারা অ্যাপ্লাই করতে পারবে। এরপরের প্রশ্ন, প্রাইম মিনিস্টার বিদ্যালক্ষ্মী স্কিম। প্রাইম মিনিস্টার বিদ্যালক্ষ্মী স্কিম নিয়ে নিচের কোন বৈশিষ্ট্যটা সঠিক? তো এটা হচ্ছে একজন ক্যান্ডিডেট ফরেন স্টাডি স্কলারশিপ স্কিম। এটা একজন অনলি ফরেন স্টাডি
যারা করবে, যে ক্যান্ডিডেট ফরেন স্টাডির জন্য যাবে তাদের জন্য স্কলারশিপের জন্য আবেদন করতে পারবে। ঠিক আছে, এটা হচ্ছে ডিপার্টমেন্ট অফ এডুকেশনে, মিনিস্ট্রি অফ হায়ার এডুকেশনের মধ্যে পড়ে। ঠিক আছে, এটা অ্যাপ্রুভ করা হয়েছে 6 নভেম্বর 2024-এ। 6 নভেম্বর 2024-এ এটা অ্যাপ্রুভ করা হয়। ঠিক আছে, যেখানে যাদের হাউস হোল্ডের ইনকাম 8 লাখ তারা অ্যাপ্লাই করতে পারবে। 3 লাখ সাবভেনশনের ইন্টারেস্ট সহ আপ টু 20 লাখ অব্দি লোন এই স্কিমের আন্ডারে দেওয়া হবে। তুমি যদি ভারতবর্ষের বাইরে গিয়ে পড়াশোনা করতে চাও তার জন্য এই স্কিম। নিম্নের কোন স্টেটমেন্ট কম্বিনেশনটা সঠিক? আবার এখানেও 1 2 3 তিনটেই সঠিক। আমি ইচ্ছে করে সঠিক স্কিমগুলো দিচ্ছি, কারণ এই স্কিমগুলোর থেকে তুমি সঠিকগুলো জেনে যাও। এই স্কিমগুলোকে ফিগার চেঞ্জ করে, ডেট চেঞ্জ করে এখান থেকে কোশ্চেন দেবে, তাই জন্য সঠিক প্রশ্নগুলো আমি রাখছি যাতে তোমরা সঠিক তথ্যগুলো পাও। এখান থেকে স্কিম চেঞ্জ করে দেবে, হয়তো 3 নম্বরটা বলে দিল যে 2000 কোটি, তখন তোমাকে বলতে হবে 1 আর 2 সত্যি। তো এইরকম ভাবে কোশ্চেনগুলো কিন্তু আসতে পারে, তো সেইগুলো একটু মাথায় রেখো। আর একটা জিনিস বলে দিই, মিনিস্ট্রি অফ এডুকেশনের কথা একটু আগেই বলছিলাম। মিনিস্ট্রি অফ এডুকেশনের হেডকোয়ার্টারের নাম শাস্ত্রী ভবন। ঠিক আছে, শাস্ত্রী ভবন বলা হয়, নিউ দিল্লিতে অবস্থিত, এটাকে বলা হয় শাস্ত্রী ভবন। আগের দিন ভিডিওতে ছিল একটা ভবনের নাম, যেটা হচ্ছে ডলফিন হাউস। তোমাকে বলতে হবে ডলফিন হাউস কোন ডিপার্টমেন্টের সদর দপ্তরের নাম, বা কোন ডিপার্টমেন্টের হেডকোয়ার্টারের নাম। এনপিএস বাদশাল্য, এনপিএস বাদশাল্য একটা নতুন স্কিম জিজ্ঞাসা করেছে, এই সম্পর্কে নিচের কোন তথ্যটা সঠিক? তো এটা হচ্ছে অপশন ডি, শুধুমাত্র মাইনরদের জন্য লং টার্ম সেভিং স্কিম মেজরিটিতে পৌঁছালে কিন্তু এনপিএস এর রেগুলার যে অ্যাকাউন্ট সেখানে কিন্তু কনভার্ট হয়ে যাবে। ঠিক আছে, মানে 18 বছরের নিচে যারা, তাদের জন্য এই স্কিমটা, যখনই তারা 18 বছর হয়ে যাবে তারা কিন্তু ওই যে ন্যাচারাল বা নর্মাল এনপিএস অ্যাকাউন্ট সেখানে তোমার কনভার্ট হয়ে যাবে। 1,000 টাকা থেকে শুরু পার ইয়ারে তারা ইনভেস্টমেন্ট তোমরা শুরু করতে পারো। যারা ছোট রয়েছে বা যারা ভিডিও দেখছো, তাদের যদি বাড়িতে বাচ্চা কাচ্চা কেউ থাকে, তারা কিন্তু এখানে স্কিমে প্রচুর সুবিধা পাবে। তুমি একটা কম্পারিজন দেখতে পাবে। ঠিক আছে, এনপিএস বাৎসল্য স্কিম আর মিউচুয়াল ফান্ডের কম্পারিজন, কিন্তু যেহেতু এটা সিকিউর, তাই অবশ্যই এনপিএস বাৎসল্য স্কিমে ইনভেস্ট করা বেটার। কারণ ছোট বয়সে আমাদের এইসব জ্ঞান থাকে না, মিউচুয়াল ফান্ডে অনেক রিস্ক থাকে, তো বুঝে শুনে এটা করো। এনপিএস বাৎসল্য স্কিমে, এনপিএস স্কিমের সঠিক স্কিম লঞ্চ আর গাইডলাইন ইস্যুয়ের সঠিক জোড়া কোনটা? তো দেখো, লঞ্চ হয়েছে হচ্ছে 18 সেপ্টেম্বরে, আর গাইডলাইন 13 জানুয়ারি 2026-এ পাবলিশ করা হয়। ঠিক আছে, আর এই গাইডলাইন কারা ইস্যু করেছে, পরীক্ষায় আসতে পারে। ঠিক আছে, তো এই গাইডলাইন ইস্যু করে হচ্ছে পিএফআরডিএ। পিএফআরডিএ পিএফআরডিএ এই গাইডলাইন ইস্যু করে, এটা মিনিস্ট্রি অফ ফাইন্যান্সের অধীনে এই গাইডলাইনটাকে ইস্যু করে। এরপর হচ্ছে পিএমই ড্রাইভ। আমরা জানি আমরা আস্তে আস্তে পেট্রোল কার থেকে ইলেকট্রিক কারের দিকে ট্রান্সফর্ম করছি। বিদেশে তো প্রচুর হয়ে গেছে, কিন্তু ইন্ডিয়া এখনো স্টেশনারি ভাবে সঠিকভাবে বার করতে পারেনি। এই বছর তাই জন্য কিন্তু এই তোমার প্রচুর পরিমাণে বাড়ছে। এই পিএমই ড্রাইভে আউটলে হচ্ছে প্রায় 10,900 কোটি টাকা। আর এই স্কিম 2028-এর 31 মার্চ পর্যন্ত চলবে। ঠিক আছে, আর টার্মিনাল ডেট হচ্ছে কিন্তু ইন্টেনসিভের জন্য টার্মিনাল হচ্ছে 31 মার্চ 2026। ঠিক আছে, এখানে সাবসিডি দেওয়া হবে কত টাকার? 3,669 কোটি টাকা। 3,679 কোটি টাকা তো তোমার সাবসিডি দেওয়া হবে। ঠিক আছে, ইভি, ই কিউডব্লিউএস এবং ই অ্যাম্বুলেন্স, এই সমস্ত ক্ষেত্রে যদি তুমি ইলেকট্রিক কার নাও তাহলে তুমি সাবসিডি পাবে। আচ্ছা, এখানে আরেকটা জিনিস আসতে পারে, ড্রাইভ। এই যে ই ড্রাইভের ফুল ফর্ম জিজ্ঞাসা করতে পারে। এটা হচ্ছে ইলেকট্রিক ড্রাইভ রিভলিউশন। ইলেকট্রিক ড্রাইভ রিভলিউশন ইন ইনোভেটিভ ভেহিকেল। ইন ইনোভেটিভ ভেহিকেল, এই হচ্ছে এর পুরো নাম। এনেবল ভেহিকেল এনহ্যান্সমেন্ট। ঠিক আছে, এনহ্যান্সমেন্ট। ঠিক আছে, এটা হচ্ছে নোডাল মিনিস্ট্রি যদি জিজ্ঞাসা করে পরীক্ষায়, এটা হচ্ছে মিনিস্ট্রি অফ হেভি ইন্ডাস্ট্রি আয়তায় পড়ে। এই মিনিস্ট্রি অফ হেভি ইন্ডাস্ট্রির যে হেডকোয়ার্টার, তাকে বলা হয় হচ্ছে উদ্যোগ ভবন। তাকে বলা হচ্ছে উদ্যোগ ভবন, এটাও নিউ দিল্লিতে অবস্থিত। এরপরে সায়েন্স আর টেকনোলজি এবং স্পেস রিলেটেড প্রশ্নে আমরা চলে যাই। আমাদের প্রথম প্রশ্ন, পিএসএলভি C61 EOS-09 মিশন সম্পর্কে নিচের কোন স্টেটমেন্ট কম্বিনেশনটা সঠিক? তো দেখো, আবার আমি 3টে স্টেটমেন্টই কারেক্ট দিয়েছি। তো এটা ইন্ডিয়ান স্পেস
এর 101তম মিশন ছিল। আগের দিন আমরা 100তম মিশন নিয়ে কথা বলেছি, আজকে 101তম মিশন নিয়ে কথা বলছি। এর লঞ্চ ছিল হচ্ছে 18ই মে 2025, আর মিশন স্ট্যাটাস কিন্তু আলটিমেটলি এটা অ্যাকমপ্লিশ করতে পারেনি। ঠিক আছে, এর অরবিট কোনটা পরীক্ষায় জিজ্ঞাসা করতে পারে। অরবিট ছিল হচ্ছে সান সিনক্রোনাস পোলার অরবিট, সান সিনক্রোনাস পোলার অরবিট। দেখো, স্পেস ডকেটিং এক্সপেরিমেন্ট বা স্পেডেক্স ডকিং সফলভাবে সম্পন্ন হয়েছে কত তারিখে? তো এটা তারিখে 16 তারিখ 2025, 16ই জানুয়ারি 2025 সম্পন্ন হয়। স্পেডেক্স এর ফুল ফর্ম পরীক্ষায় জিজ্ঞাসা করতে পারে। স্পেডেক্স এর ফুল ফর্ম হচ্ছে স্পেস ডকিং এক্সপেরিমেন্ট। তো এখানে দেখো দুটো স্যাটেলাইট ছিল, SDX-01 যেটা ছিল চেজার, আর SDX-02 যেটা ছিল হচ্ছে টার্গেট। ঠিক আছে, নেক্সট হচ্ছে স্যাটেলাইট লঞ্চ কবে করা হয়েছিল? স্যাটেলাইট লঞ্চ করা হয়েছে 30শে জুন 2024 খ্রিস্টাব্দে। স্পেস ডকিং এর আনডকিং সম্পর্কে নিচের কোন তথ্যটা সঠিক? স্পেস ডকিং এর আন্ডার সম্পর্কে দেখো 13 মার্চ 2025 প্রায় 460 কিলোমিটার সার্কুলার অরবিটে এর আনডকিং সম্পন্ন হয়েছে। এই মিশনের অবজেক্টিভটাও ইম্পর্টেন্ট, ডেভেলপমেন্ট করা, ডেমোস্ট্রেট করা টেকনোলজি যেটা দরকার হয় হচ্ছে তোমার স্পেস এক্স এর জন্য। ঠিক আছে, ডকিং আর আনডকিং জন্য দুটো স্মল স্যাটেলাইট, যেটা বললাম, দুটো স্মল স্যাটেলাইট ব্যবহার করে এই আনডকিং আর ডকিং এর কাজ করা হচ্ছে। বেসিক্যালি এখান থেকে যত জিনিস তোমার অনেক কাঁচরা বা অনেক জড়া হয়, অনেক জঞ্জাল জড়া হয়, সেগুলোকে তোমার এক জায়গা থেকে লোড করা, এক জায়গা থেকে আনলোড করার কাজ করানো হচ্ছে। এরপরে জিজ্ঞাসা করছে স্পেডেক্স এর সেকেন্ড ডকিং এর ডেমোস্ট্রেশনের জন্য কোন তারিখটা যুক্ত? সেকেন্ড ডকিং এর জন্য হচ্ছে 20 এপ্রিল 2025। প্রভা 3 মিশন সম্পর্কে নিচের কোন বিবৃতিটা সঠিক? তো প্রভা 3 হচ্ছে তোমার ইউরোপিয়ান স্পেস এজেন্সি বা ইএস এর সাথে প্রিসাইজ ফরমেশন ফ্লাইং ডেমোস্ট্রেশন মিশন, যেটা হচ্ছে PSLV C-59 এর সাথে যুক্ত। ঠিক আছে, আর এখানে তোমার ইউরোপিয়ান স্পেস এজেন্সি এটা প্রতিষ্ঠিত হয়েছে 1975 সালে। এদের হেডকোয়ার্টার হচ্ছে প্যারিসে। ঠিক আছে, তো এরা কিন্তু ইসরোর লঞ্চ ভেহিকেল ব্যবহার করে এই মিশনটা সম্পন্ন করেছে। নেক্সট হচ্ছে এক্সপোস্যাট। এক্সপোস্যাট এটা হচ্ছে ভারতবর্ষের প্রথম ডেডিকেটেড এক্স রে পোলারাইজেশন মিনার। ঠিক আছে, তো এদের পোলারাইজেশন করাই এটা হচ্ছে কাজ। এক্স রে যে ফোটনগুলো রয়েছে তাদের পোলারাইজেশন করা হচ্ছে এটা কাজ। আর এখানে তোমার এটা ভারতবর্ষের প্রথম ডেডিকেটেড এক্স রে পোলারাইজেশন মিশন, ইসরো তোমার এটা সম্পন্ন করেছে। ঠিক আছে, নেক্সট হচ্ছে এই মিশনের পলিক্স পেলোড। এই যে পলিক্স পেলোডটাকে দেখছো, এই পলিক্স পেলোড মূলত কি পরিমাপ করে? এটা হচ্ছে 830 কিলো ইলেকট্রোভোল্ট ব্যান্ডে এক্স রে পলিমেট্রি, যেটা হচ্ছে কাজ, সেটাকে পরিমাপ করে। নেক্সট চলে আসি ন্যাশনাল এবং স্টেট অ্যাফেয়ার্স এর প্রশ্নে। প্রথম প্রশ্ন, দিল্লির চিফ মিনিস্টার। দিল্লির চিফ মিনিস্টার বর্তমানে হচ্ছে রেখা গুপ্ত, বিজেপি থেকে। তো দিল্লি সম্পর্কে কিন্তু দিল্লি হচ্ছে আমাদের একটা এনসিটি বা ন্যাশনাল ক্যাপিটাল টেরিটরি। এই কারণে এখানে কিন্তু একজন সিএমও থাকে, এখানে একজন লেফটেন্যান্ট গভর্নরও থাকে। ঠিক আছে, তোমাদের কাছে প্রশ্ন, দিল্লিকে এনসিটি করা হয়েছে কোন কনস্টিটিউশন অ্যামেন্ডমেন্ট অ্যাক্টের মাধ্যমে? কমেন্ট বক্সে জানাও। আমি একটু আগেই বলছিলাম ন্যাশনাল গেমস এর প্রশ্ন আমি অন্য জায়গায় রেখেছি, এই জন্যই জিজ্ঞাসা করছিলাম বা এই জন্যই বলছিলাম। 38তম ন্যাশনাল গেম 2025 কোন রাজ্যে আয়োজিত হয়? দেখতেই পাচ্ছ, উত্তরাখণ্ডে আয়োজিত হয়েছে 2025 সালের। তোমার এদের সিলভার জুবিলি বা 25 বছর সম্পন্ন হয়েছে। তো এটা ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট। আর এটা কিন্তু দেখে রাখবে যে ন্যাশনাল গেমস এটা কিন্তু IOA অর্থাৎ ইন্ডিয়ান অলিম্পিক কমিটি কিন্তু এটা সঞ্চালনা করে, এটা আমি একটু আগেও আলোচনা করেছি। আর উত্তরাখণ্ডের কথা যদি বলো, উত্তরাখণ্ডের রাজধানী হচ্ছে দেরাদুন, আর উত্তরাখণ্ড রাজ্য হিসেবে ঘোষণা হয়েছে 2000 খ্রিস্টাব্দে। সঠিক সময়কাল কোনটা? ছবিতে আশা করি দেখতেই পেয়েছো। 28শে জানুয়ারি থেকে 14ই ফেব্রুয়ারি 2025 অব্দি এই তোমার পুরো ন্যাশনাল গেমস চলেছে। এদের ফার্স্ট রানার আপ আর সেকেন্ড রানার আপ কোনটা? আমরা একটু আগে দেখেছি SSSB অর্থাৎ সার্ভিসেস স্পোর্টস কন্ট্রোল বোর্ড, এরা মেডেল ট্যালিতে টপে ছিল। তো ফার্স্ট রানার আপ ছিল মহারাষ্ট্র, আর সেকেন্ড রানার আপ ছিল হরিয়ানা। 2026 সালে 39তম ন্যাশনাল গেমস, অর্থাৎ পরের বছর কে আয়োজন করবে? এর পরের বছর আয়োজন করবে মেঘালয়। মেঘালয় কত সালে প্রতিষ্ঠিত? মেঘালয় প্রতিষ্ঠিত হয়েছে 1972 সালে। 38তম ন্যাশনাল গেম 2025-এ মেডেলস এবং ট্রফি সম্পর্কে নিচের কোন বক্তব্যটা সঠিক? তো দেখো, এই বছরের যে ন্যাশনাল গেমস হয়েছিল সেখানে প্রত্যেকটা ট্রফি এবং প্রত্যেকটা মেডেল কিন্তু ওয়েস্ট থেকে নির্মিত হয়েছে। অর্থাৎ ইলেকট্রনিক যে ওয়েস্ট, সেইগুলো জিনিসগুলো থেকে এগুলো তৈরি হয়েছে, যাতে গ্রিন ব্যান্ডিংটা ভালো করে করা যায়।
এরপরে মহাকুম্ভে চলে আসি। মহাকুম্ভ 2025 কোথায় হয়েছে, সময়কাল কত? তো 13ই ফেব্রুয়ারি থেকে 26শে ফেব্রুয়ারি অব্দি মহাকুম্ভ চলেছে। কোথায় চলেছে? আহ উত্তরপ্রদেশের প্রয়াগরাজে। মহাকুম্ভের আনুমানিক ডিভোর্সির সংখ্যা কত ছিল? দেখো, প্রায় 45 কোটি লোক কিন্তু এবছর মহাকুম্ভে আনুমানিকভাবে যোগদান করেছিল, যেটা কিন্তু লার্জেস্ট রিলিজিয়াস গ্যাদারিং এর মধ্যে পড়ে। এরপরে গঙ্গা অভিযান, অর্থাৎ মহাকুম্ভের পরে গঙ্গা ক্লিনিং এর জন্য যে অভিযান হয়েছিল, সেখানে গিনিস ওয়ার্ল্ড রেকর্ড তৈরি হয়েছে। সেই সমস্ত সংখ্যার নাম্বারটা কি? তো দেখো, এইখানে কিন্তু প্রায় 329 জন ক্লিনার এবং 19,000 জন স্যানিটাইজেশন পার্টিসিপেন্ট যোগদান করেছে, যেটা কিন্তু একটা রেকর্ড, ম্যাসিভ ফিগার। এর পরের প্রশ্ন, উমিদ। উমিদ বা পরীক্ষায় ফুল ফর্ম জিজ্ঞাসা করতে পারে ইউনিফাইড ওয়াকফ ম্যানেজমেন্ট এম্পাওয়ারমেন্ট এফিসিয়েন্সি অ্যান্ড ডেভেলপমেন্ট। এর যে সেন্ট্রাল পোর্টাল, সেটা লঞ্চ হয়েছে কত তারিখে? সেটা লঞ্চ হয়েছে 6ই জুন। দেখতেই পাচ্ছ ছবিতে, কিরণ রিজিজু লঞ্চ করেছে। এই কিরণ রিজিজু কোন মিনিস্ট্রির মিনিস্টার? সেটা হচ্ছে মিনিস্ট্রি অফ মাইনরিটি অ্যাফেয়ার্স। মাইনরিটি অ্যাফেয়ার্স এর হেডকোয়ার্টার কোথায়? নিউ দিল্লিতেই অবস্থিত। এরপরে উমিদ নিয়ে তিনটে তোমার স্টেটমেন্ট দেওয়া আছে। তো আমি বারবার করেই এখানে তোমাদের প্রশ্নের সুবিধার জন্য প্রত্যেকটা সঠিক স্টেটমেন্ট রেখেছি। তো প্রপার্টি, তোমার যে আপলোড উইন্ডো, সেটা 6ই ডিসেম্বর 2025 বন্ধ হয়। 5,17,082টা প্রপার্টি আপলোডের জন্য নিষেধ করা হয়েছে এবং 17টা স্টেট বা ইউনিয়নকে কিন্তু 2026 সালে এদেরকে এক্সটেনশন দেওয়া হয়েছে। পরের প্রশ্ন, ওয়াকেফ অ্যাক্ট বা বিলের ঘোষিত উদ্দেশ্যের মধ্যে কোনটা তোমার ইনক্লুডেড? তো দেখো, ওয়াকেফের মেন উদ্দেশ্য ছিল হচ্ছে ওয়াকেফের যে প্রপার্টি অ্যাডমিনিস্ট্রেশন, তার সচ্ছলতা বা ট্রান্সপারেন্সি বাড়ানো এবং তার অ্যাকাউন্টেবিলিটি বা উন্নত ব্যবস্থাপনা নিশ্চিত করা। এরপরে চলে আসি ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স এবং সামিটের প্রশ্নে। তো দেখো, প্রথম প্রশ্ন আমার হচ্ছে G7 কে নিয়ে। G7 প্রেসিডেন্সি 2025 সালে কোন দেশের কাছে ছিল? তো দেখো, এটা কানাডাতে ছিল। তো এখানে একটা ইম্পর্টেন্ট প্রশ্ন আসতে পারে যে G7 এর হেডকোয়ার্টার কোথায়? G7 এর কিন্তু কোনো নির্দিষ্ট হেডকোয়ার্টার নেই। গ্রুপ অফ 7 বা G7 প্রতিষ্ঠা হয়েছে 1975 সালে। প্রথমে এটা G6 ছিল। আহ, এর কিন্তু কোনো হেডকোয়ার্টারও নেই বা ফর্মাল সেক্রেটারিয়েটও নেই, ঠিক আছে? তো 7টা দেশ এখন এই দেশের মধ্যে রয়েছে: কানাডা, ফ্রান্স, ইউকে, জাপান, ইটালি আর ইউএসএ আর জার্মানি, সরি। 7টা দেশ। নেক্সট, G7 লিডার্স সামিট 2025-এর ভেন্যু এবং সময়কাল কোনটা? জেনারেলি প্রত্যেক বছর চেঞ্জ হয়। তো এবছর হয়েছে হচ্ছে তোমার কানালাস্কিস অ্যালবার্টাতে, এটা কানাডাতে অবস্থিত। আর 15 থেকে 17 জুন অবধি চলেছে 2025 সালের G7 লিডার সামিট। এরপরে হচ্ছে এআই অ্যাকশন সামিট। এআই অ্যাকশন সামিট এবছর কোথায় হয়েছিল এবং কত তারিখে হয়েছিল? তো এটা 10 আর 11 তারিখে চলেছে। 10 আর 11 তারিখে হয়েছে প্যারিসে। প্যারিসের কোথায় হয়েছে? গ্র্যান্ড প্যালাইসে হয়েছে। গ্র্যান্ড প্যালাইসে হয়েছে। তো এটার একটা ইম্পর্টেন্ট বিষয় হচ্ছে, এটা কিন্তু ফ্রান্স এবং ইন্ডিয়া মিলে কো-হোস্ট করেছে। তো এটা একটা ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট। ইন্ডিয়া যে গ্লোবাল এআই এক্সপেনশনের পেছনে একটা বড় ভূমিকা গ্রহণ করতে চলেছে, তার দিকে একটা স্টেপ কিন্তু এটাকে তুমি বলতে পারো। নেক্সট প্রশ্ন, ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের অ্যানুয়াল মিটিং 2026-এর থিম কোনটা? তো এবছরের থিম ছিল হচ্ছে এ স্পিরিট অফ ডায়লগ। এ স্পিরিট অফ ডায়লগ, ঠিক আছে? ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের হেডকোয়ার্টার কোথায়? আমি আগের দিনও বলেছিলাম, কলম্বিতে হচ্ছে এদের হেডকোয়ার্টার। জেনেভাতে, জেনেভাতে হচ্ছে সুইজারল্যান্ডে এদের হেডকোয়ার্টার। প্রতিষ্ঠা হয়েছে 1971 সালে। প্রতিষ্ঠা হয়েছে 1971 সালে। প্রত্যেক বছর জেনারেলি এদের যে অনুষ্ঠানটা, সেটা এক জায়গাতেই হয়। সেটা নিয়ে আমার পরের প্রশ্ন, যে এটা কোথায় হয় আর কবে অনুষ্ঠিত হয়? জেনারেলি এটা প্রত্যেক বছর এক জায়গাতে অনুষ্ঠিত হয়, তাই নামটা মনে রেখো। ড্যাভোস ক্লাস্টার, সুইজারল্যান্ডে এটা অনুষ্ঠিত হয়। আর তারিখটা হচ্ছে 19 তারিখ থেকে 23 তারিখ জানুয়ারি মাসের 2026-এ। এরপরে G20 নিয়ে প্রশ্ন। টোয়েন্টি G20 লিডার সামিট 2025 সম্পর্কে কোনটা? কারা হোস্ট করেছিল এবং ডেট কত? তো এবছরের 2025 সালে হোস্ট করেছিল যে সাউথ আফ্রিকা, ছবিটাও দেখতে পাচ্ছ। এবং জোহানেসবার্গে হয়েছে 22 থেকে 23 নভেম্বর 2025 অব্দি চলেছে। G20 বা গ্রুপ অফ 20-র মধ্যে ইন্ডিয়া অন্তর্ভুক্ত এবং গ্রুপ অফ 20-তেও কিন্তু কোনো পার্মানেন্ট হেডকোয়ার্টার নেই। তো 1999 সালে এই সংস্থাটা গঠিত হয়েছিল বা প্রতিষ্ঠা হয়েছিল। এরপরে ডিফেন্সের প্রশ্নে চলে আসি।
এক্সারসাইজ বলো না কোন দেশের দুটো নৌবাহিনী বা নেভালের মধ্যে নেভাল এক্সারসাইজ হয়ে বলা হয়। তো যে বরুণা হচ্ছে দেখেই বুঝতে পারছো ইন্ডিয়া আর ফ্রান্সের মধ্যে, ইন্ডিয়া আর ফ্রান্সের মধ্যে তো এটা 23তম এডিশন হয়েছে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, 23তম এডিশন এবছরে হয়েছে। তো নেক্সট প্রশ্ন এইটাই যে সময়কাল এবং স্থান। দেখো আরাবিয়ান সিতে তো হয়েছে, আরাবিয়ান সিতে তো অবশ্যই হয়েছে, এবং কোথাকার আরাবিয়ান সি যদি পরীক্ষায় জিজ্ঞাসা করে তো গোয়ার উপকূলবর্তী এলাকায় এবছর হয়, এবং ডেটও এখানে তোমরা দেখতে পাচ্ছ। অপশন বি আমার কারেক্ট অ্যান্সার। 19শে মার্চ থেকে 22শে মার্চ 2025 অব্দি এই বছর 2025 সালের নেভাল এক্সারসাইজ চলেছিল ইন্ডিয়া এবং ফ্রান্সের মধ্যে। এরপরে এক্সারসাইজ টাইগার ট্রায়াম্ফ নিয়ে তিনটে স্টেটমেন্ট আমার কাছে দেওয়া রয়েছে। তো আবারও বাকি প্রশ্নের মতো আমি এখানে তিনটে প্রশ্নই সঠিক রেখেছি। তো এটা ইন্ডিয়া ইউএস বাইল্যাটারাল ট্রাই সার্ভিস, এইচএডিআর এবং অ্যাম্ফিবিয়াস এক্সারসাইজ এর 4th এডিশন। হারবাস ফেজ বিশাখাপত্তনমে অনুষ্ঠিত হয়েছে, এবং ডিস্টিংগুইশ ভিজিটার্স যেটা কোথায় অনুষ্ঠিত হয়েছে, কাকিনাড়াতে। এই অন্ধ্রপ্রদেশের কাকিনাড়াতে এটা অনুষ্ঠিত হয়েছিল। পরীক্ষার জন্য ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট। নেক্সট প্রশ্ন ডিফেন্স থেকে। 17 ফেব্রুয়ারি 2026 চাঁদিপুর উড়িষ্যাতে ডিআরডিও কোন ইন্ডিজেনাস সিস্টেমের 3টে সাকসেসফুল ফ্লাইট ট্রায়াল সফলভাবে সম্পন্ন করে? তো এটার অ্যান্সার হচ্ছে অপশন ডি, ভেরি শর্ট রেঞ্জ এয়ার ডিফেন্স সিস্টেম বা ভসোডার্সের এখানে তোমার সাকসেসফুল ফ্লাইট ট্রায়াল সম্পন্ন হয়। ঠিক আছে, তো এখানে কিন্তু ভসোডার্সের ফুল ফর্ম জিজ্ঞাসা করতে পারে, ডিআরডিও সম্পর্কে জিজ্ঞাসা করতে পারে। ডিআরডিওর ফুল ফর্ম আমরা জানি ডিফেন্স রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট অর্গানাইজেশন। এটা প্রতিষ্ঠিত হয়েছে 1958 খ্রিস্টাব্দে। এর হেডকোয়ার্টার হচ্ছে নিউ দিল্লিতে। ঠিক আছে, আর এটা কিন্তু তোমার ওই যে কোনো ফাইটার জেট কে পোর্টেবল ভাবে নিয়ে যাওয়া যায়, এক জায়গা থেকে অন্য জায়গায় নিয়ে যায়, এবং যে কোনো ফাইটার জেট কে শুট করে মাটিতে নামিয়ে ফেলতে পারে। চায়নার এগেনস্টে, চায়না যদি লাদাখে অ্যাটাক করে সেটা আমাদের এগেনস্টে কিন্তু একটা খুব মাইনাস পয়েন্ট হয়ে দাঁড়ায়। সেইখানে এটা ভীষণ কাজে লাগতে পারে বলে মনে করা হচ্ছে। এরপরে 31শে ডিসেম্বর 2025 অনুষ্ঠিত ডিআরডিও এর কোন মিসাইল, দুটো মিসাইল মিসাইল স্যালভো মোডে লঞ্চ হয়েছে। দেখো প্রলয়, প্রলয় তো এটা তোমার হচ্ছে তোমার এই প্রলয়টা হচ্ছে সারফেস টু সারফেস মিসাইল, সারফেস টু সারফেস মিসাইল। এটা হচ্ছে তোমার কোয়াসি ব্যালিস্টিক মিসাইল, কোয়াসি ব্যালিস্টিক মিসাইল। এটাও কিন্তু পরীক্ষায় জিজ্ঞাসা করে কোয়াসি কি ধরনের মিসাইল। তো এটা হচ্ছে একটা কোয়াসি ব্যালিস্টিক সারফেস টু সারফেস মিসাইল। আর এখানে আরেকটা বিষয় জানতে হবে যে 3টে পার্ট রয়েছে, ওয়ে হেড বে, রকেট মোটর আর কন্ট্রোলস। এটা হচ্ছে তোমার স্পিড যদি দেখো তো এটা ধরো 1 থেকে 1.6 মাচ করে। ঠিক আছে, আর এর রেঞ্জ হচ্ছে 150 থেকে 500 কিলোমিটার। ঠিক আছে, নেক্সট প্রশ্ন এনভায়রনমেন্ট বা ইম্পর্টেন্ট ডেজ নিয়ে। ওয়ার্ল্ড এনভায়রনমেন্ট 2025 হোস্ট কান্ট্রিকে আর প্রধান ফোকাস জায়গাটা কোনটা? তো এই বছরের হোস্ট কান্ট্রি, 25 সালের হোস্ট কান্ট্রি ছিল রিপাবলিক অফ কোরিয়া বা সাউথ কোরিয়া, এবং তাদের মেন ফোকাস পয়েন্ট ছিল যেটা হচ্ছে এন্ডিং প্লাস্টিক পলিউশন গ্লোবালি। 400 মিলিয়ন টন প্লাস্টিক আমরা প্রডিউস করছি অ্যানুয়ালি, যেখানে 10% রিসাইকেল হচ্ছে আর 22% কিন্তু ল্যান্ডফিলে চলে যাচ্ছে। তো এখান থেকে কিন্তু প্রায় 1.8 বিলিয়ন CO2 নির্গত হচ্ছে, যেটা আমাদের প্রচন্ড পরিমাণে গ্লোবাল ওয়ার্মিং বাড়াচ্ছে বা পরিবেশকে দূষিত করছে। তো এটাকে আমাদের এগিয়ে নিতে হবে। বিগত 2018 সালের পর থেকে প্লাস্টিক ব্যাগের অনেক ইমপ্রুভমেন্ট হয়েছে বা কনজাম্পশন অনেক কমেছে, কিন্তু এখনো অনেক গরিব দেশ, ল্যাটিন আমেরিকার বহু দেশে বা ভারতবর্ষের মতো দেশে কিন্তু এটার ব্যবহার হয়ে আসছে, যেটাকে আরো কমানোর প্রয়োজন রয়েছে। নেক্সট প্রশ্ন, ইন্টারন্যাশনাল ডে অফ ফরেস্টের থিম কি ছিল? ইন্টারন্যাশনাল ডে অফ ফরেস্ট ছিল হচ্ছে ফরেস্ট অ্যান্ড ফুডস, ফরেস্ট অ্যান্ড ফুডস। তো এইবারে চেপালুঙ্গু ফরেস্টে হয়েছে, চেপালুঙ্গু ফরেস্টে হয়েছে, এবং ফরেস্ট অফ ফুডস বলতে একটা জিনিস ইম্পর্টেন্ট, এখানে হচ্ছে এফএওর কথা আসবে। এফএও কিন্তু পালন করে। এফএও হচ্ছে ফুড অ্যান্ড এগ্রিকালচার অর্গানাইজেশন, যেটা প্রতিষ্ঠা হয়েছে 1945 খ্রিস্টাব্দে, এবং এদের হেডকোয়ার্টার হচ্ছে ইটালিতে, রোমে। রোমে হচ্ছে এদের হেডকোয়ার্টার। ঠিক আছে, আর কত তারিখে পালন করা হয় এটা আমরা মোটামুটি সবাই জানি, 21শে মার্চ ইন্টারন্যাশনাল ডে অফ ফরেস্ট পালন করা হয়। এর পরের প্রশ্ন, ইউনেস্কোর যে রিপ্রেজেন্টেটিভ লিস্ট বেরিয়েছে ইনট্যাঞ্জিবল কালচারাল হেরিটেজ অফ হিউম্যানিটি, সেইখানে দীপাবলি অন্তর্ভুক্ত হয়েছে। এটা ভীষণ একটা প্রাউড বিষয়। সেখানে জিজ্ঞাসা করা হচ্ছে যে নিচের কোন বক্তব্যটা সঠিক। দেখো এখানে 10 ডিসেম্বর কিন্তু এটা হয়েছে সোশ্যাল প্র্যাকটিসেস রিচুয়াল অ্যান্ড ফেস্টিভ্যাল ইভেন্টস এর ডোমেইনে অন্তর্ভুক্ত হয়েছে। কোথায় অন্তর্ভুক্ত হয়েছে সেটাও পরীক্ষায় জিজ্ঞাসা করতে পারে, কোন ডোমেইনে। দেখো এখানে অনেকগুলো ডোমেইনের কথা বলা আছে। তো 194টা মেম্বার স্টেট মিলে ভোট দিয়েছে, যেখান থেকে কিন্তু আমরা আবার
ভোটে জিতে আলটিমেটলি দীপাবলিটা এই পোর্টালে অন্তর্ভুক্ত হয়েছে। ইউনেস্কো কথা যদি বলো, ইউনেস্কো প্রতিষ্ঠা হয়েছে তোমার 1945 খ্রিস্টাব্দে। এদের হেডকোয়ার্টার হচ্ছে তোমার প্যারিসে, ফ্রান্সে। আর ভারত থেকে কততম ইন্টেলিজেন্ট হিসেবে কততম ইন্টেলিজেন্ট ইন্টেনজিবল কালচারাল হেরিটেজ এলিমেন্ট হিসেবে এটা স্বীকৃতি পেয়েছে, সেটা হচ্ছে 16তম। সেটা হচ্ছে 16তম, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এর মধ্যে কিন্তু তোমার দুর্গাপূজা রয়েছে, মহাকুম্ভ রয়েছে, এগুলো কিন্তু অলরেডি ইনক্লুডেড রয়েছে। এই যে দীপাবলির ইনস্ক্রিপশন সম্পর্কিত 20.com সেশন, এটা কোথায় অনুষ্ঠিত হয়েছে? এটা অনুষ্ঠিত হয়েছে নিউ দিল্লিতে। এটা অনুষ্ঠিত হয়েছে নিউ দিল্লিতে, যেখানে আমাদের যে ইন্টেনজিবল এরকম ধরনের যে স্বীকৃতিগুলো রয়েছে, সেই স্বীকৃতিতে যে সমস্ত ঐতিহ্য বা হেরিটেজের কথা বলা আছে, সেই হেরিটেজগুলোকে প্রপারভাবে মেনটেন করার কথা এবং প্রিজার্ভ করার কথা নিয়ে আলোচনা করা হয়েছে। আজকে শেষ প্রশ্ন, আমরা যে এতক্ষণ ধরে তিনটে স্টেটমেন্ট পড়লাম সেই নিয়েই বলা আছে। তো এখানে স্টেটমেন্টের মধ্যে কোনগুলো ঠিক কোনগুলো ভুল জিজ্ঞাসা করা হয়েছে। ওয়ার্ল্ড এনভায়রনমেন্টের হোস্ট কান্ট্রি রিপাবলিক অফ কোরিয়া, একদম ঠিক। ইন্টারন্যাশনাল ডে অফ ফরেস্ট এন্ড ফরেস্ট এন্ড ফুড, এটাও ঠিক। আর দীপাবলি 10th ডিসেম্বর ইউনেস্কো তালিকাতে অন্তর্ভুক্ত হয়েছে, এটাও ঠিক। তো এখানে তিনটেই স্টেটমেন্ট হচ্ছে সঠিক। আশা করি এই ভিডিওটা তোমাদের ভালো লেগেছে। ভিডিওটা যদি তোমাদের মনে হয় কাজে লাগে বা কাজে লেগেছে, তাহলে তুমি বন্ধুদের সাথে শেয়ার করো, ভিডিওটা লাইক করো। আর অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেলটা প্রেস করে দাও। এরপরের থেকে আমরা যখনই ভিডিও আনবো, যাতে সেই তোমার ভিডিওটা তোমার কাছে পৌঁছে যায়। আর আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখার জন্য তুমি যেটা সুবিধা পাবে, সেটা হচ্ছে তুমি এখানে অনেক ধরনের ভিডিও পাবে। প্রায় 300 কাছাকাছি ভিডিও আমরা আপলোড করে ফেলেছি। তুমি প্লেলিস্টে গিয়ে সমস্ত প্লেলিস্ট আলাদা আলাদা করা আছে, যেখানে তুমি সমস্ত পরীক্ষার সমস্ত ভিডিও পেয়ে যাবে। এই কারেন্ট অ্যাফেয়ার্সের ভিডিওটা নিয়ে আমি এসেছিলাম ইন্দ্রনীল স্যার। সামনে তোমাদের এনটিপিসির গ্র্যাজুয়েট লেভেলের এক্সাম, এই ভিডিওগুলো আশা করি তোমাদের খুব কাজে লাগবে। তোমরা ভালো করে পরীক্ষা দাও। পরীক্ষার পরে কমেন্ট সেকশনে এসে জানিও যে কিছু কমন পেলে কি পেলে না, তারপরে আমার সঠিক অ্যাসেসমেন্ট হবে। আজকের মতো আসছি, টাটা। খুব শিগগিরই দেখা হচ্ছে পরের ভিডিওতে।